আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা জানাও তোমরা। এখন হচ্ছে আমাদের আজকের যে ক্লাস হলো বায়োলজি, ব্লাড অ্যান্ড সার্কুলেশন, ওইটার কমপ্লিশন ক্লাস। অর্থাৎ রাজীব ভাই যে টপিকগুলা বাদ রেখে গেছিলেন ওইগুলা পড়বো, এবং তোমাদের যে ডাউটগুলো ছিল তোমরা কমেন্টে জানাইছিলা, সেই ডাউটগুলো আমরা সলভ করব। আচ্ছা, তার আগে একটা বিষয় বলো যে আম, তোমরা যে কমেন্টে এতক্ষণ ডাউটগুলো জানাচ্ছিলা, ডাউটগুলো আমরা আগে সলভ করব নাকি যে টপিকগুলো পড়ানোর কথা ছিল, অর্থাৎ লসিকা, তারপর লাভ ডাব, এইগুলো আমরা আগে পড়বো? ডাউট আগে পড়বো নাকি যে টপিকগুলো আমরা বাদ দিয়ে আসছিলাম ওইগুলো আগে পড়বো? আচ্ছা, আমি হচ্ছে মেহেদি হাসান রাফি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এখন থেকে বায়োলজির যে কমপ্লিশন ক্লাসগুলো হবে ওইগুলো আমি নিব। আচ্ছা, ঠিক আছে, তোমরা হচ্ছে টপিকগুলো আগে জানতে চাইতেছো। অবশ্যই টপিকগুলাই আগে পড়া উচিত। তো চলো দেখি, প্রথমে হচ্ছে আমরা যে লাভ অ্যান্ড ডাব, এই দুটো শব্দ তৈরি হয়, এই শব্দ তৈরি হওয়ার সময় কোন কোন কপাটিকাগুলো বন্ধ হয় এইগুলো আমাদের জানা লাগবে, ঠিক না? তো চলো শুরু করি। প্রথমে আমরা হচ্ছে একটা হার্ট আঁকাই। সরি, ধরো এটা হচ্ছে একটা হার্ট। এখন বলো তো এই হার্টটা কোন পজিশনে আছে? এদের কি ভেন্ট্রিকল সিস্টোলে আছে নাকি ডায়াস্টোলে আছে? অবশ্যই দেখো এই জায়গায় কিন্তু ভেন্ট্রিকলটা আছে ডায়াস্টলে, ঠিক না? এখন ভেন্ট্রিকল যেহেতু ডায়াস্টলে আছে, ভেন্ট্রিকলের ডায়াস্টলে কোন শব্দ উৎপন্ন হয়? ভেন্ট্রিকলের ডায়াস্টলে হচ্ছে ডাব শব্দ উৎপন্ন হয়, ঠিক না? এখন যেহেতু ভেন্ট্রিকল ডায়াস্টলে আছে, তার মানে কি এগুলো হচ্ছে প্রসারিত অবস্থায় আছে। এই যে ভেন্ট্রিকলের প্রাচীরের যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো সব কিছু আছে প্রসারিত অবস্থায়, ঠিক আছে? তো যেহেতু মাসেলগুলো প্রসারিত অবস্থায় আছে, এর কারণে কি এই যে মাঝখানে জায়গা বেড়ে গেছে, যেহেতু মাসেল প্রসারিত হয়েছে, এই প্রকোষ্ঠের ভিতরে জায়গা বৃদ্ধি পাইছে, ঠিক না? তো যেহেতু স্থান বৃদ্ধি পাইছে, তার মানে কি এই জায়গায় আরও বেশি পরিমাণে রক্ত আটানো পসিবল। আগে যেটুক পরিমাণে রক্ত ছিল, এখন আরও বেশি রক্ত এই জায়গায় আনা যাবে। সো রক্ত প্রবেশ করবে এর মাঝে। এখন যদি রক্ত প্রবেশ করতে হয়, তাইলে বলো তো, এই যে উপর রক্ত অবশ্যই উপর থেকে আসবে, তো এই জায়গায় যে দুইটা কপাটিকা, কি কি কপাটিকা ছিল? বাইকাসপিড কপাটিকা এবং ট্রাইকাসপিড কপাটিকা, ঠিক না? তো এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা, এই দুইটা খুলে যাবে, খুলবে। এবং এই জায়গায় যে রক্ত প্রবেশ করতেছে, ব্লাড, এখন এই রক্তটারে তো আটকানো লাগবে। যদি তুমি রক্ত না আটকাও, তাহলে কি রক্ত এই জায়গা দিয়ে বের হয়ে যাবে না? কারণ কি এই জায়গায়ও কি আছে, এই জায়গা দিয়ে আছে হচ্ছে তোমার অ্যাওর্টা, এবং এই জায়গায় আছে হচ্ছে তোমার পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক। তো এই দিক দিয়ে রক্ত বের হয়ে যাইতে পারে, ঠিক না? এখন যদি রক্ত বের হওয়া থেকে তুমি আটকাইতে চাও, তাহলে কি করা লাগবে বলো তো? এই জায়গার যে দুইটা কপাটিকা আছে, এই কপাটিকা দুইটারে ক্লোজ করে দেওয়া লাগবে। এই জায়গায় কোন কোন কপাটিকা আছে? যেহেতু অ্যাওর্টার এই জায়গায় যে কপাটিকা আছে সেটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, অ্যাওর্টিক সেমিলুনার। ভালো, দেখো অ্যাওর্টিক সেমিলুনার ভালভ কেন বলা হইতেছে? এই জায়গায় অ্যাওর্টার জায়গায় আছে, এই কারণে অ্যাওর্টিক। এবং সেমিলুনার, সেমি শব্দের অর্থ কি? সেমি শব্দের অর্থ অর্ধ বা হাফ, এবং লুনার মানে হচ্ছে চাঁদ, ঠিক আছে? তাহলে সেমিলুনার মানে কি? অর্ধচন্দ্রাকৃতি। সো এই কপাটিকা দেখতে হচ্ছে অনেকটা অর্ধেক চাঁদের মতো দেখা যায়, এই কারণে এর নাম হচ্ছে সেমিলুনার। সো অ্যাওর্টিক সেমিলুনার, এবং এই জায়গায় যে এর নাম কি হবে তাইলে? পালমোনারি যেহেতু আছে, সো পালমোনারি সেমিলুনার, পালমোনারি সেমি লুনার।
ঠিক আছে, এই যে অ্যাওর্টিক সেমিলুনার এবং পালমোনারি সেমিলুনার এই দুইটা অফ হয়ে যাবে, বন্ধ হবে। এখন চিন্তা করে দেখো তো, কোনো কিছু যখন বন্ধ হয়, হুট করে যখন তুমি দরজা বন্ধ করো, তাইলে ওই জায়গায় একটা শব্দ তৈরি হয় না? ঠিক সেরকমই এই জায়গায় এই যে পালমোনারি সেমিলুনার এবং অ্যাওর্টিক সেমিলুনার এই দুইটা যখন আবার হার্টের সাথে লেগে যাবে, হুট করে বন্ধ হয়ে যাবে, এই জায়গায় বন্ধ হওয়ার কারণে যে শব্দটা তৈরি হবে, ওই শব্দটা আমরা শুনতে পাবো এই যে ডাবের মতো করে। ঠিক আছে, বুঝতে পারছো যে ডাব কিভাবে তৈরি হইলো? বুঝতে পারছো এটা, যে ডাব শব্দ কোন কপাটিকার কারণে তৈরি হইতেছে? আচ্ছা, একই প্রশ্ন বারবার রিপিট করো না, আমরা দেখছি, পরে তোমাদের রিপ্লাই দেওয়া হবে এটা, যে কালকের এক্সামের ভুল উত্তর দেওয়ার সলভ হবে কি, সলভ দিয়ে দেওয়া হবে তোমাদের। ক্লাসের ভিতরে তোমরা শুধু পড়া রিলেটেড কোশ্চেন করো, ওই কোশ্চেনগুলো তোমরা কমেন্টে কিংবা অন্য কোনো জায়গায় করতে পারো। এক্সামের রেজাল্ট কই, কিংবা হচ্ছে কালকের ক্লাসের এক্সামের সলভে ভুল সলভ কখন দেওয়া হবে, এইগুলো কিন্তু ক্লাসের টপিক না। সো ক্লাসের টপিকে তোমরা ফোকাস করো। এই জায়গায় বুঝছো কি না এটা জানাও, অ্যান্ড এই জায়গায় রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা জানাও। ঠিক আছে, আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এইটুক। এখন এরপরে ভেন্ট্রিকলের সিস্টল। তো এরা হচ্ছে একটা ভেন্ট্রিকলের সিস্টল অবস্থায় আছে, এরকম একটা দশা। এখন ভেন্ট্রিকলের সিস্টলের ক্ষেত্রে চিন্তা করো তো, এই জায়গায় কোনটা প্রসারিত? এই জায়গায় কিন্তু প্রসারিত হচ্ছে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল সংকুচিত, ঠিক না? তো যেহেতু ভেন্ট্রিকল সংকুচিত, তাইলে ব্লাড কোন দিকে যাবে? ব্লাড তো ভেন্ট্রিকল থেকে বের হয়ে গেছে সংকুচিত হওয়ার কারণে। যেহেতু অ্যাট্রিয়াম প্রসারিত ভেন্ট্রিকলের সিস্টলে, তাহলে এই অ্যাট্রিয়ামের ভিতরে ব্লাড আসবে উপর থেকে, ঠিক না? অ্যাট্রিয়ামের ভিতরে ব্লাড আসবে। এখন অ্যাট্রিয়ামের ভিতরে ব্লাড আসার জন্য এই জায়গায় যে দুইটা কপাটিকা আছে, এইগুলো হচ্ছে খুলে যাবে স্বাভাবিকভাবেই। কিন্তু বন্ধ হওয়া লাগবে কোনটা? বন্ধ হওয়া লাগবে এই দুই জায়গার কপাটিকা। কারণ এই যে দুই জায়গায় অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকলের মাঝখানে যে দুইটা কপাটিকা আছে, এরা যদি না বন্ধ হয়, এরা যদি খোলা থাকে, তাহলে ব্লাড যেভাবে আসতেছে ওইভাবেই নিচে নেমে যাবে। যেহেতু ব্লাড নিচে নেমে যাবে না, আমাদের এর মধ্যে রাখা লাগবে। এই কারণে আমরা এই দুই জায়গার যে কপাটিকা দুইটা আছে, এই কপাটিকা দুইটা অফ করে দিব। তো এই জায়গায় কী কী কপাটিকা আছে? বাইকাস্পিড কপাটিকা এবং ট্রাইকাস্পিড কপাটিকা, বা মাইট্রাল কপাটিকা আর ট্রাইকাস্পিড কপাটিকা। তো এখন বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড যখন এই জায়গায় অফ হয়ে যাবে, তখন এই জায়গায় আরেকটা শব্দ হবে, আরেকটা দরজা বন্ধ করো শব্দ হবে, ঠিক না? তো এই যে ভেন্ট্রিকলের সিস্টল অবস্থায় আরেকটা দরজা বন্ধ হওয়ার শব্দ আমরা পাবো। এই শব্দটা কিভাবে পাবো আমরা? এই শব্দটা লাভের মতো শোনা যাবে। ঠিক আছে, এখন এর পিছনে যে কপাটিকাগুলো আছে, এই কপাটিকাগুলার বন্ধ হওয়া বা খোলা হওয়ার শব্দ আমরা কেন পাই না? কারণ দেখো, হার্টটা কিন্তু এই যে এরকম থাকে, ঠিক এরকম সিচুয়েশনে থাকে। এখন এই যে এই জায়গার যে কপাটিকাগুলো ছিল, এই জায়গার কপাটিকাগুলো একদম সামনে আছে, তার ঠিক অল্প একটু পিছনে। ধরো এই সামনে ছিল কিছু কপাটিকা, এই জায়গায় আছে অল্প একটু কপাটিকা, মানে বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড, আর সামনে ছিল সেমিনুলার। তো যেহেতু সামনের দিকে আছে, এই কারণে এইগুলো আমরা স্টেথোস্কোপ দিয়ে যখন ধরি তখন শোনা যায়। বাট যেগুলো একদম পিছনের দিকে, ওইগুলো কিন্তু আর আমরা শুনতে পাবো না। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা বইতে যাই। বুঝতে পারছো না? না না না, ফুল ফর্ম নাই, এগুলো শুনতে এরকম শোনা যায়। আমরা যখন স্টেথোস্কোপ দিয়ে শুনি তখন এরকম আওয়াজ হয়, এই কারণে লাভ আর ডাব বলি আমরা। বুঝতে পারছো তো না? তাইলে আমরা এর পরের টপিকে যাই। এর পরের টপিক হচ্ছে আমাদের লসিকা, আমরা বাদ দিয়ে আসছিলাম না, লসিকা পড়া লাগবে। এই যে লসিকা তন্ত্র, দেখো, লসিকাতন্ত্র থেকে আমাদের কিন্তু খুব বেশি জিনিস জানা লাগবে না, কারণ লসিকাতন্ত্র খুব বেশি ইম্পর্টেন্ট না। বাট যেইগুলো আমাদের জানাই লাগবে, সেইগুলোই হচ্ছে আমরা জানবো এখন, ঠিক না? তো চলো,
এই জায়গায় দেখো যে লসিকা তন্ত্র, যে কোনো তন্ত্র যখন গঠিত হওয়া লাগবে তখন সে জায়গায় দুইটা জিনিস থাকা লাগবে, একটা থাকা লাগবে নালী এবং আরেকটা থাকা লাগবে গ্রন্থি, তাছাড়াও এটা আমরা তন্ত্র বলতে পারি না। যেমন পরিপাক তন্ত্রের কথা বলো, পরিপাক তন্ত্রে পরিপাক নালী আছে, পরিপাক গ্রন্থি আছে, ঠিক সেরকম লসিকা তন্ত্রেও এই যে দেখো লসিকা নালী আছে এবং লসিকা গ্রন্থি আছে, লসিকা নালী এবং লসিকা গ্রন্থি। তাইলে লসিকা নালী আর লসিকা গ্রন্থির সমন্বয়ে যে তন্ত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে লসিকা তন্ত্র। আর লসিকা তন্ত্র দিয়ে কি প্রবাহিত হবে? লসিকা রস প্রবাহিত হবে। ঠিক আছে, এখন দেখো এটা যেহেতু রক্ত সংবহন তন্ত্রের সাথেই অনেকটা রিলেটেড, এই কারণে এটারে বলা হয় হচ্ছে দ্বিতীয় সংবহন তন্ত্র। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে মানবদেহের দ্বিতীয় সংবহন তন্ত্র কোনটা, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করবা হচ্ছে লসিকা তন্ত্র। ঠিক আছে, আর লসিকা তন্ত্রের প্রধান দুইটি উপাদান দিয়ে গঠিত, এটা হচ্ছে কি লসিকা নালী, লসিকা গ্রন্থি, আমরা উপরে পড়লাম। এখন লসিকা নালী কয় প্রকারের? লসিকা নালী হচ্ছে মেইনলি দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে দেখো অন্তর্মুখী লসিকা নালী এবং বহির্মুখী লসিকা নালী। তাহলে লসিকা নালী আর অন্তর্মুখী আর বহির্মুখী বলতে কি বোঝায় সেটা হচ্ছে যে ধরো এরা হচ্ছে একটা লসিকা নালী, সরি ধরো এই জায়গায় হচ্ছে এটা একটা লসিকা নালী দেখতেছি আমরা। এখন লসিকা নালী যাওয়ার পরে এই জায়গায় হচ্ছে একটা লসিকা গ্রন্থি আছে বড়, এবং তারপরে আবার লসিকা নালী আছে, এরকম যাইতেছে। তো লসিকা নালীগুলোর মাঝখানে মাঝখানে লসিকা গ্রন্থি থাকে। তাহলে এই যে লসিকা নালীটা এই জায়গায় যে রক্ত যাচ্ছে এটা দেখো লসিকা গ্রন্থির দিকে যাচ্ছে, এটা হচ্ছে লসিকা গ্রন্থি, ঠিক না? তো এই লসিকা গ্রন্থির দিকে যে যাইতেছে ওইগুলোরে বলতেছি হচ্ছে আমরা অন্তর্মুখী লসিকা নালী। এবং এই গ্রন্থি থেকে আবার যখন এই নালীতে চলে যাইতেছে লসিকা গ্রন্থির বিপরীত দিকে যাচ্ছে বা দূরে চলে যাচ্ছে, তখন সেটারে বলবো হচ্ছে আমরা বহির্মুখী লসিকা নালী। ঠিক আছে, এখন এই জায়গা থেকে দেখো যে ডান লসিকা নালী এবং বাম লসিকা নালী। আচ্ছা, বাম লসিকা নালী বলে কিন্তু কোনো কিছু নাই, এটারে মেইনলি বলা হয় হচ্ছে থোরাসিক লসিকা নালী। এটা একটু দেখি আমরা। আচ্ছা চলো, এখন ধরো এই যে লসিকা নালী একটা মানব দেহ আঁকাই আমরা মোটামুটি, যদিও খুব বাজে ধরনের হইতেছে, বাট ধরো আঁকাইলাম আমরা। এখন এই দেহের বাম সাইড, এই যে বুকের বাম সাইড আছে এবং বাম সাইডের যে ইগুলো আছে, হাত আছে, এই অঞ্চলগুলা থেকে যে লসিকা নালী আসে এটারে বলি হচ্ছে আমরা বাম লসিকা নালী। এবং এই যে ডান সাইড, বুকের ডান সাইড, তারপর ডান হাত এবং নিম্নাঙ্গ, দেখো এই জায়গায় কিন্তু নিম্নাঙ্গ বলি নাই, অর্থাৎ পায়ের কথা বলি নাই আমরা। সো পাটা সব জায়গা থেকে আসতেছে বডির, এই যে এটারে বলি হচ্ছে আমরা থোরাসিক লসিকা নালী, থোরাসিক লসিকা নালী। এখন এই যে থোরাসিক লসিকা নালী আর বাম লসিকা নালী এগুলো কোন জায়গায় উন্মুক্ত হয় এটাও আমাদের জানা লাগবে। তো চলো দেখি আমরা যেটা কোন জায়গায় উন্মুক্ত হয়। আমাদের বডিতে ধরো এটা হচ্ছে হার্ট, আমাদের হার্ট। তো এই জায়গা থেকে আমাদের কি তৈরি হয়েছে? মহাধমনী। এটা কিন্তু উপর দিয়ে যায় নিচে আসছে, ঠিক না? এই যে মহাধমনী তৈরি হলো এই জায়গা থেকে তিনটা জিনিস বের হয়, এটা আসলে টোটাল কমপ্লিট না, সরি একটু মিস্টেক হয়ে গেছে এই জায়গায়। আমি হচ্ছে ধমনী দেখাইতেছিলাম, হবে হচ্ছে শিরা। সো মাথা থেকে একটা শিরা আসে, তার নাম হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন বা অন্ত জুগুলার শিরা। সো এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন বা অন্তঃজুগুলার শিরা। এবং এই যে আমাদের হাত এবং বুকের সাইড এই জায়গাগুলোতে যে সাপ্লাই দেয়, মানে এই জায়গাগুলো থেকে যে শিরাটা আসে ওই শিরাটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান ভেইন বা সাবক্লেভিয়ান শিরা। তো এখন
এই যে সাবক্লেভিয়ান শিরা এবং ইন্টারনাল জুগুলার ভেইন, মোটামুটি এই জায়গাটা বলতে পারো, এই জায়গায় এসে এরা একত্রিত হয়। তো এরা যে জায়গায় একত্রিত হয় ঠিক এই জায়গায় হচ্ছে আমাদের যে লসিকা নালীগুলো ছিল, এই লসিকা নালীগুলো উন্মুক্ত হয়। সো এই জায়গায় হচ্ছে লসিকা নালী উন্মুক্ত হইলো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা বলতে পারি থোরাসিক লসিকা নালী। এবং বাম সাইডেও সেম, এটা হচ্ছে ডান ইন্টারনাল জুগুলার ভেইন বা রাইট ইন্টারনাল জুগুলার ভেইন এবং রাইট সাবক্লেভিয়ান ভেইন। ওই জায়গায় হচ্ছে থোরাসিক লসিকা নালী উন্মুক্ত হয় এবং বাম সাইডে অর্থাৎ বাম ইন্টারনাল জুগুলার ভেইন এবং বাম সাবক্লেভিয়ান ভেইন, এই জায়গায় হচ্ছে আমাদের বাম লসিকা নালী উন্মুক্ত হয়, ঠিক আছে। তো দেখো এই কথাগুলো এই জায়গায় বলা আছে। দেখো ডান লসিকা নালী, মাথা ও গলার ডান দিকে, ডান দিক, ডান বাহু এবং বক্ষ অঞ্চলের ডান দিকের লসিকা নালীগুলো মিলে ডান লসিকা নালী গঠন করে। এই জায়গায় কোন জায়গায় উন্মুক্ত হয়? ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান অন্তঃজুগুলার শিরা সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে সংযুক্ত হয়, ঠিক আছে। তারপরে থোরাসিক লসিকা নালী, থোরাসিক লসিকা নালী তাহলে কই উন্মুক্ত হবে? বাম সাইডে, বাম সাবক্লেভিয়ান আর বাম অন্তঃজুগুলার। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এইটুক যে পড়াইলাম। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, লসিকা নালী সম্পর্কে পড়লাম আমরা, এখন আমরা জানবো কি লসিকা গ্রন্থি। কারণ লসিকা তন্ত্রের মধ্যে লসিকা নালীও ছিল, আবার লসিকা গ্রন্থিও ছিল, ঠিক আছে। এখন লসিকা গ্রন্থি, কত ধরনের লসিকা গ্রন্থি আছে এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ইনফো। যার মধ্যে টোটাল হচ্ছে 5 ধরনের লসিকা গ্রন্থি আছে। এই 5 ধরনের লসিকা গ্রন্থির নাম কি? লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস এবং লাল অস্থিমজ্জা। ঠিক আছে। এখন এই যে 5 ধরনের লসিকা গ্রন্থি সম্পর্কে আমরা জানলাম, এই 5 ধরনের লসিকা গ্রন্থি সম্পর্কে আমাদের জানা লাগবে একটু একটু করে। তো এই জায়গা থেকে খুব বেশি কিছু জানার নাই। দেখো এই যে লিম্ফ নোড, এই লিম্ফ নোড থেকে তোমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে মানবদেহে প্রায় 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়। এগুলো থেকে কিন্তু ডিটেলস অত জানা লাগবে না, কারণ এইগুলা থেকে মেডিকেলে খুব একটা কোশ্চেন আসে না। সো লিম্ফ নোডের কাজ কি? লিম্ফ নোডের ভিতরে অনেক বেশি পরিমাণে হচ্ছে লিম্ফোসাইট থাকে। সো যখন বাইরে থেকে আমাদের বডিতে জীবাণু আসে তখন লিম্ফোসাইটগুলো এই লিম্ফ নোডের ভিতরে জীবাণুগুলোতে মেরে ফেলে, যার ফলে আমাদের যে প্লাজমা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা লসিকা নালীতে আসছিল এগুলো পরিশ্রুত হয়ে যায়, জীবাণুমুক্ত হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে টনসিল। সো টনসিল কিন্তু আমাদের অনেক মানে পরিচিত একটা লসিকা গ্রন্থি, ঠিক আছে। আমাদের হচ্ছে কিছু হইলে ঠান্ডা ঠান্ডা লাগলে এই জায়গায় কিন্তু এই যে আমরা পট্টি বাঁধা দেই বলি টনসিল হয়েছে, ঠিক না? তো মানবদেহে কয় ধরনের টনসিল আছে? দেখো 3 ধরনের টনসিল আছে, প্যালাটাইন টনসিল, অ্যাডেনয়েড টনসিল আর লিঙ্গুয়াল টনসিল। এই জায়গা থেকে মনে রাখবা যে অ্যাডেনয়েড টনসিলের আরেকটা নাম ফ্যারিঞ্জিয়াল টনসিল। কারণ কি এই অ্যাডেনয়েড যে টনসিলটা আছে এই টনসিলটা থাকে হচ্ছে ইয়েতে তোমার ফ্যারিংসে থাকে, এইরকম একটা জায়গায় ভিতরে ফ্যারিংসে থাকে, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে প্যালাটাইন। প্যালাটাইন মানে কি? প্যালেট মানে হচ্ছে তালু। সো তালুর এই মানে তালুর বরাবর যে টনসিলটা থাকে সেটা হচ্ছে প্যালাটাইন টনসিল। এবং লিঙ্গুয়াল টনসিল, লিঙ্গুয়াল মানে হচ্ছে কি? লিঙ্গুয়া মানে জিহ্বা। সো জিহ্বার কাছে যে টনসিলটা থাকে সেটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এখন আমরা মেইনলি বুঝি হচ্ছে এই প্যালাটাইন টনসিলকে, ঠিক আছে। সো মানে প্রধানত বুঝি প্যালাটাইন টনসিলকে। এখন দেখা যায় কি বিভিন্ন কারণে টনসিলে প্রদাহ হইতে পারে। এখন যে কোনো কিছু যদি প্রদাহ হয় তখন আমরা সেটারে বলি হচ্ছে শেষে আইটিস লাগাই দিই, ঠিক আছে। আইটিস দিয়ে আমরা বুঝি যে প্রদাহ হয়েছে। তো দেখো এখন টনসিলে যদি প্রদাহ হয় তাহলে আমরা কি বলবো? টনসিলাইটিস, টনসিলাইটিস, ঠিক আছে। এখন টনসিলাইটিস যদি হয় তাহলে আমাদের কি করা লাগবে? ওই টনসিলটারে কেটে ফেলে দেওয়া লাগবে। অনেক সময় এরকম সিচুয়েশন হয় যে কেটে ফেলে দেওয়া লাগে। তাহলে কেটে ফেলে দেওয়ারে আমরা কি বলি? যে কোনো কিছু কেটে ফেলে দেওয়ারে বলা হয় হচ্ছে একটেমি, একটোমি। সো তখন টনসিল আগে বসায় দাও সে টনসিলেক্টমি, টনসিলেক্টমি। সো এটা হচ্ছে টনসিল কেটে ফেলে দেওয়ার পদ্ধতি, ঠিক আছে। দেখো এই জায়গায় দেওয়া আছে যে বিভিন্ন অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া বিভিন্ন কারণে যদি টনসিলের প্রদাহ সৃষ্টি হয় এই প্রদাহকে বলে হচ্ছে টনসিলাইটিস। এবং এই টনসিলের তারপরে দেখো অপারেশন করে এই যে টনসিল
অপসারণকে বলা হয় টনসিলেক্টমি। সো এইটুকুই হচ্ছে তোমাদের লাগবে এই জায়গা থেকে। আচ্ছা সরি, কি হইলো, ঠিক একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, বোর্ডটা একটু হ্যাং হয়ে গেছে, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা ঠিক হয়ে গেছে আবার। তো আমরা যে জায়গায় ছিলাম যে টনসিলাইটিস এবং টনসিলেক্টমি, সো এই জায়গায় থেকে কিন্তু তোমাদের জাস্ট এই দুইটা জিনিসই জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে টপিকে আসো যে প্লিহা বা পিলা। প্লিহা বা স্প্লিন, এইটারে বলা হয় হচ্ছে আমাদের মানবদেহে রক্তের রিজার্ভার। এটা সম্পর্কে যেহেতু রাজীব ভাই বলছে, আমি খুব বেশি আর এটা নিয়ে আঁকবো না, কারণ রাজীব ভাই যেটুকু দরকার বলে গেছে যে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক, এবং এই জায়গায় কত মিলি রক্ত জমা থাকতে পারে, 300 মিলি, এবং এটা বলা হয় হচ্ছে লোহিত রক্তকণিকার কবরস্থান। তো লোহিত রক্তকণিকার কবরস্থান কেন বলা হয়, কারণ লোহিত রক্তকণিকাগুলো যখন ভেঙে যায়, মারা যায়, তখন কিন্তু এই প্লিহাতে চলে আসে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যখন জন্ম নেই, জন্মের আগে কিন্তু এই প্লিহা থেকেই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তাহলে চিন্তা করে দেখো, জন্মের আগে যে প্লিহা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হইতেছিল, জন্মের পরে একটা সময় এসে কিন্তু এই জায়গায় লোহিত রক্তকণিকার মৃত্যু হইতেছে। সো আমরা যে জায়গায় থেকে আসছি আলটিমেটলি ওই জায়গায় যাওয়া লাগবে। বিষয়টা হচ্ছে অনেকটা ওই রকমই। ঠিক আছে, থাইমাস। এখন দেখো, এই থাইমাস কই থাকে? থাইমাস থাকে হচ্ছে মেইনলি আমাদের বুকে যে স্টারনাম হাড্ডি আছে বা উর ফলক আছে এর সামনে। এই যে দেখো থাইমাস, এর পিছে আছে হচ্ছে স্টারনাম বোন। তো দুইটা ফুসফুসের মাঝখানে, হার্টের উপরে এবং স্টারনামের সামনে, এটা হচ্ছে থাইমাস। এখন থাইমাস থেকে 2 ধরনের হরমোন খরিত হয়। কি কি হরমোন? একটার নাম হচ্ছে থাইমোসিন এবং আরেকটার নাম হচ্ছে থাইমোপয়েটিন। এরা কি করে? এরা হচ্ছে লিম্ফ নোডে যে লিম্ফোসাইটগুলো আছে এগুলার পরিপক্কতা নিয়ন্ত্রণ করে বা অ্যাডাল্ট হওয়া নিয়ন্ত্রণ করে। দেখো, আমাদের কিন্তু যখন বাচ্চা অবস্থায় থাকি আমরা যখন বাচ্চা অবস্থায় থাকি তখন কিন্তু আমাদের ইমিউনিটি দরকার, কারণ অনেক রোগ বালাই হয়, ঠিক না? তখন যে আমাদের লিম্ফোসাইটগুলো তৈরি হইতেছে ওইগুলারে পরিপক্ক করা দরকার। তো যখন একটা সময় লিম্ফোসাইটগুলো পরিপক্ক হয়ে যায় তখন কিন্তু এর কাজ শেষ। অর্থাৎ আমরা যখন বাচ্চা থেকে বয়সন্ধিতে আসি, একটু বড় হই, তখন কিন্তু এর আর কোনো কাজ নাই। সো কি, বয়সন্ধিতে আসলে এরা হচ্ছে অদৃশ্য হয়ে যায়। সো এটা কিন্তু সারা জীবন থাকে না। তো তোমার আমার এই মুহূর্তে হয়তো থাইমাস নাই, বাট তোমার ছোট যদি ভাই থাকে, কোনো ভাই বোন বা ভাগ্নি, তাদের কিন্তু আছে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে আসো লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো। লাল অস্থিমজ্জা কই থাকে? আমরা যখন হাড্ডি হাড্ডি দেখি, ধরো এটা হচ্ছে একটা বড় হাড্ডি, পায়ের হাড্ডি বা হাতের হাড্ডি, যে কোনো কিছু ধরো। তো এই হাড্ডির ভিতরে একটা থাকে অনেক শক্ত হাড্ডির উপরের দিকে, বাট হাড্ডির ভিতরের দিকে কিন্তু একটু নরম নরম থাকে, জালিকাকার, একটু নরম নরম হাড্ডি থাকে। যেরকম হচ্ছে তোমরা যখন যখন হাড্ডি খাও, একটা হাড্ডি আছে কামড়ায় খাইতে অনেক মজা লাগে, ভিতর থেকে অনেক মশলা টশলা বের হয়, তো ভিতরে হচ্ছে এরকম জালের মতো থাকে। সো এগুলারে বলা হয় হচ্ছে স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থি। তো এই স্পঞ্জি অস্থিগুলোর মাঝখানে হচ্ছে বোন ম্যারো থাকে। বোন ম্যারো বা লাল অস্থিমজ্জা। তো এই বোন ম্যারো থেকেই কিন্তু সব কিছু উৎপন্ন হয়। সো আমাদের যে এইগুলা ছিল, লিম্ফোসাইটগুলো ছিল বা লসিকাগুলো ছিল, লসিকাগুলোও তো এক ধরনের কোষ, ঠিক না? তো যেহেতু লসিকাগুলো এক ধরনের কোষ, এগুলো যে তৈরি হবে এগুলো লাল অস্থিমজ্জা থেকেই তৈরি হবে। সো লাল অস্থিমজ্জা হচ্ছে আমাদের লাস্ট লসিকা গ্রন্থি, ঠিক আছে। তারপরে দেখো লসিকা সংবহন। লসিকা সংবহনের ক্ষেত্রে এই জায়গা থেকে তেমন খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই, বাট এই জায়গায় একটা জিনিস বোঝার আছে যে কিভাবে আমাদের লসিকা তৈরি হইতেছে।
ঠিক আছে। আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা রক্তনালী, এটা হচ্ছে আর্টারি বা ধমনী। ধমনী একটা সময় গিয়ে অসংখ্য হচ্ছে কোষিক জালিকায় বিভক্ত হবে। ঠিক আছে, অনেক কোষিক জালিকায় বিভক্ত হইলো, তারপরে সেটা পরিণত হবে কি আবার শিরায়। এই জায়গা থেকে আবার অনেক কোষিক জালিকা আসবে, এসে সবাই একসাথে মিলিত হবে ঠিক আগের মতোই, হয়ে হচ্ছে তৈরি করবে শিরা। ঠিক আছে, সো এই পাশে ধমনী থেকে শুরু হয়েছিল, এই পাশে শিরা হলো, এই মাঝখানের যে অংশটুকু এইগুলারে বলতেছি হচ্ছে আমরা কৈশিক জালিকা। এখন এই জায়গা দিয়ে যে রক্ত যাইতেছে, রক্ত যাইতে 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 যখন কৌশিক জালিকার ভিতরে আসে, তখন একটা বেশ সুন্দর সিনারিও তৈরি হয় যে এই যে রক্তের চাপ, এর কারণে এর বাইরে বের হয়ে যাইতে চায় কিছু কিছু, আবার ভিতরের যে প্লাজমা আছে এদেরও একটি স্পেশাল ধর্ম আছে, এগুলোরে বলা হয় হচ্ছে নেগেটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। জানার দরকার নেই, জাস্ট বলার জন্য বললাম। সো এইগুলো করে কি ভিতরের দিকে রাখতে চাই। তো ধরো এটা হচ্ছে একটা প্রকোষ্ঠ, মানে এইটুক জায়গারে আমি হচ্ছে একটু বড় করলাম এই জায়গায়। সো এই জায়গায় থেকে ভিতর থেকে বাইরের দিকে যাওয়ার জন্য একটা টানও আছে, আবার বাইরে থেকে ভিতরের দিকে যাওয়ার জন্য টান আছে। এখন ইন্টারেস্টিংলি এই যে ভিতর থেকে বাইরের দিকে যাওয়ার জন্য যে প্রেশার, এই প্রেশারটা কত? এই প্রেশারের মান হচ্ছে 41 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এবং এই যে বাইরে থেকে ভিতরের দিকে যাওয়ার জন্য যে প্রেশার, এই প্রেশারের মান কত? এই প্রেশারের মান হচ্ছে 28 মিলিমিটার মার্কারি। তো তোমরা তো ভেক্টর খুব ভালো করেই জানো, তাহলে বলো তো আলটিমেটলি আমাদের যে নিট প্রেশার আছে, নিট প্রেশারটা কোন দিকে হবে? নিট প্রেশার কিন্তু হবে 13 মিলিমিটার মার্কারি, এবং কোন দিকে? সেটা হবে বাইরের দিকে। তো যেহেতু আলটিমেটলি আমাদের যে নিট প্রেশার হইতেছে বাইরের দিকে, তো এই কারণে কিন্তু এই প্লাজমাগুলা বাইরে চলে যাইতেছে কিছু কিছু। ঠিক আছে, এই যে বাইরের দিকে চলে গেল, এই যে ফাঁকা জায়গা, এইগুলাতে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডগুলো চলে গেল, প্লাজমাগুলো চলে গেল, তখন সেটা হচ্ছে লসিকায় পরিণত হলো। বুঝতে পারছো এটা লসিকা কিভাবে তৈরি হলো? আচ্ছা, বুঝতে পারছো, ঠিক আছে। এখন এই জায়গা থেকে আরেকটা জিনিস জানা লাগবে যে শোথ বা এডেমা। এখন এই যে লসিকাগুলো আছে, লসিকাগুলো যদি কোনো কারণে লসিকা নালীর ভিতরে যদি কোনো ব্লকেজ সৃষ্টি হয়, তাহলে কিন্তু লসিকাগুলো আর চলতে পারবে না। যেহেতু চলতে পারবে না, তাহলে ওই ব্লকেজের সামনে লসিকা জমতে থাকবে, জমতে জমতে একসময় ফুলে যাবে। দেখো না, অনেক সময় হচ্ছে আমরা দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে যায়। তো এই যে অবস্থা মেইনলি কী ফলে? এই জায়গায় লসিকা জমতে জমতে ফুলে যায়। যেহেতু আমরা নড়াচড়া করি না, এই কারণে লসিকাগুলোও হচ্ছে কোনো চলাচল করতে পারে না। কারণ আমরা যখন রক্তনালীর কথা চিন্তা করি, হার্ট আছে, কিন্তু হার্ট কিন্তু পাম্প করে রক্ত দিতেছে, বাট রসিকা নালী কিন্তু হার্টের সাথে কোনো কানেকশন নাই। সো সে পাম্প করতে পারতেছে না কোনো কিছু দিয়ে। সো আমরা যখন অনেকক্ষণ দাঁড়ায় থাকি, আমরা যখন হাঁটি তখন পা নাড়াচাড়া করে, এই কারণে লসিকাগুলো উপরের দিকে কিংবা নিচের দিকে যায়। আর যখন দাঁড়ায় থাকি শুধু নিচের দিকেই যাইতে থাকে, কোনো পাম্পিং হয় না, এই কারণে পা ফুলে যায়। সো এই যে অবস্থা, এই অবস্থারে বলা হয় হচ্ছে এডেমা বা বাংলায় শোথ। ঠিক আছে, এখন এইরকম একটা কন্ডিশন আছে, সেটারে বলা হয় হচ্ছে এলিফেন্টিয়াসিস। তোমরা দেখবা বা বাংলায় বলা হয় গোদ রোগ। সো অনেক মানুষ আছে যাদের দেখবা পা এরকম মোটা, হাতির পায়ের মতো মোটা। এটা তোমরা দেখছো কিনা জানি না, বাট অনেক সময় দেখবা যে ভিক্ষা করতে কিংবা হসপিটালে বিভিন্ন জায়গায় আসে এরকম রোগী। সো এটা কেন হয়? একটা বিশেষ সরি একটা বিশেষ ধরনের হচ্ছে কৃমি আছে, কৃমির নাম হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি। উচেরেরিয়া ব্যানক্রফটি। তো এই কৃমি করে কি? এই কৃমি আক্রমণ করে হচ্ছে আমাদের লসিকা নালীতে। বিভিন্ন ধরনের কৃমি আছে, কিছু পেটে আছে, কিছু চোখে আছে, ঠিক না? ঠিক সেরকম এই যে উচেরেরিয়া ব্যানক্রফটি, এই কৃমিটা আমাদের আক্রমণ করে হচ্ছে লসিকা নালীতে। তো লসিকা নালীতে যখন কৃমি
হয় যে ধরো এটা হচ্ছে একটা লসিকা নালী, এর মাঝখানে অনেক কৃমি জমছে, সো কৃমি জমলে রাস্তা ব্লক হয়ে যাবে, সো যার ফলে এই জায়গায় কি লসিকা জমতে থাকবে, লসিকার উপরের দিকে যাইতে পারবে না, তো যাইতে যাইতে জমতে 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 এক সময় অনেক মোটা হয়ে যায়। সো তখন এই দশারে বলি হচ্ছে আমরা এলিফ্যান্টিয়াসিস, হাতির পায়ের মতো যেহেতু হয়ে যায়, এলিফ্যান্টিয়াসিস বা গোদরোগ, গোদরোগ বাংলায় বলে, ঠিক আছে। এবং এই যে উটেরিয়া ব্যানক্রফটি, এই কৃমিটার ধরন হচ্ছে মাইক্রোফাইলেরিয়া ধরনের কৃমি, এরা মাইক্রোফাইলেরিয়া। তো যেহেতু মাইক্রোফাইলেরিয়া টাইপের কৃমি, এই কারণে এই রোগরে আর একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়াসিস। ঠিক আছে, বুঝতে পারছো এই পর্যন্ত? এই নাম লাগবে কিনা? হ্যাঁ, এই নামগুলো লাগবে, বাট এই চ্যাপ্টার থেকে সব কিছু না, যেহেতু রিলেটেড এই কারণে বলে দিছি। সো উচেরিয়া ব্যানক্রফটির কারণে কি রোগ হয়? গোদ রোগ হয়, এর অপর নাম কি? এলিফ্যান্টিয়াসিস। এবং উচেরিয়া ব্যানক্রফটি কোন টাইপের? মাইক্রোফাইলেরিয়া ধরনের, এবং এই কারণে এর নাম দেওয়া হয়েছে ফাইলেরিয়াসিস। বুঝতে পারছো এই পর্যন্ত? ভাইয়া শোধ, শোধ আর গোদ রোগ কি আলাদা না? দেখো, শোধ হচ্ছে যদি এই জায়গায় জমে তখনই সেটারে শোধ বলে, যে কোনো কারণেই জমলে শোধ হয়। বাট গোদ রোগ হবে হচ্ছে যদি একটা নির্দিষ্ট কৃমির কারণে জমে, তাইলে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার এটা? ক্লিয়ার, ঠিক আছে। এখন এই জায়গা থেকে একটু টপিকের বাইরে তোমাদের একটা জিনিস বলে নেই, ভাল লাগবে তোমাদের। বিষয়টা হচ্ছে যে এই যে লসিকা নালী, এই লসিকা নালীগুলো কই থাকে? আমাদের রক্তনালী কিন্তু ভিতরের দিকে থাকে, বাট এই যে লসিকা নালী থাকে ঠিক এই চামড়ার নিচ দিয়ে, ঠিক আছে। এখন যখন সাপ কামড় দেয়, সাপের দাঁত কিন্তু খুব বেশি মোটা না, সো রক্তনালীর ভিতরে কিন্তু কখনোই সাপের বিষ যায় না, এটা তোমরা খেয়াল রাখবা। সাপের বিষ যায় হচ্ছে এই লসিকা নালীর ভিতরে, অ্যান্ড আমরা যখন নড়াচড়া করি এই লসিকা নালীর ভিতর দিয়ে ধীরে ধীরে সাপের বিষ ছড়াইতে থাকে। সো সাপ কামড়াইলে প্রথম কাজ হচ্ছে নড়াচড়া করা যাবে না। তোমার আশেপাশে যদি কেউ থাকে তাহলে সে তোমারে ধরে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তুমি নিজে যত নড়াচড়া করবা তত কিন্তু সাপের বিষ ছড়াইতে থাকবে, কারণ এই লসিকা নালী দিয়ে সাপের বিষ ছড়ায়। সেকেন্ডলি, আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে অনেক শক্ত করে দড়ি দিয়ে আমরা বাঁধি, যে জায়গায় ধরো এই জায়গায় কামড় দিছে এই জায়গায় অনেক দড়ি দিয়ে বাঁধি। যদি দড়ি দিয়ে বাঁধি শক্ত করে, তাহলে কি প্রবলেম হবে? আমাদের যে রক্তনালীগুলো ছিল, রক্তনালীগুলো ব্লক হয়ে যাবে, সো হাতে রক্ত আসতে পারবে না। যদি রক্ত না আসতে পারে ওই জায়গায়, তাহলে কিন্তু জায়গাটা পচে যাবে, সায়ানোসিস হবে, বুঝতে পারছো? তখন কিন্তু কাইটা ফেলা লাগবে, সো অনেক বড় একটা ভুল। তো তাহলে তোমরা কি করবা? যদি সাপে কামড় দেয় এরকম কোনো মানে সিচুয়েশন ফেস করো, তাহলে প্রথমে ব্যক্তিটা নড়াচড়া করা যাবে না, এবং যে বাঁধনটা দিবা, এই বাঁধবা হালকা নরম করে, বাঁধার পরে যেন এইরকম করে 2 আঙুল তোমরা ঢুকাইতে পারো এই জায়গায়, এই রশির মধ্যে দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছো যে কিভাবে বাঁধবা, সাপে কামড় দিলে কি করবা? দেখছো এখন একটু ডক্টর ফিল আসতেছে না, যে জানতেছো যে কিভাবে হচ্ছে কি করা লাগবে, যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করা লাগবে। আচ্ছা, এই জায়গা থেকে তোমাদের আরেকটা কোশ্চেন করি, যেহেতু আমরা হার্ট পড়তেছি, এই জায়গা থেকে তোমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে, এটা তোমাদের প্রতি আমাদের কোশ্চেন, জাস্ট আমি 1 মিনিট টাইম দেবো তোমাদের, যদি পারো তো বলবা, না পারলে আমি হচ্ছে বুঝাই দিব, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে যে হার্ট যখন পাম্প করতেছে, হার্ট পাম্পের কারণে যে গতি আসতেছে, তারপরে গ্র্যাভিটি, এর কারণে আমাদের রক্তগুলা বডির নিচের দিকে যাইতেছে, ঠিক আছে। কিন্তু বডির রক্তগুলা নিচের থেকে উপরের দিকে কিভাবে আসতেছে বলতে পারবা? যে অ্যান্টি গ্র্যাভিটি, গ্র্যাভিটির বিপরীত দিকে কিভাবে আসতেছে? পারবা কি পারবা না? কেউ জানলে হচ্ছে কমেন্ট করো যে ভাই জানি, বলতে পারবো। আর না জানলে আমি হচ্ছে শুরু করি আবার। দেখো, এই জায়গায় পায়ের পায়েতে এরকম একটা পেশি আছে, যে ধরো এটা হচ্ছে হাঁটু, এটা হচ্ছে পা তোমার। তো এই পায়ের পিছনে হাঁটুর নিচে এই জায়গায় কিন্তু একটা ডিমের মতো জায়গা আছে, ডিম বা গুলির মতো। তোমরা পায়ের নিচে হাত দাও, এই জায়গায় হচ্ছে একটা ডিমের মতো পেশি আছে, ঠিক না? তো এই পেশিতে, এটারে বলে হচ্ছে সোলিয়াস পেশি, সোলিয়াস, সোলিয়াস মাসেল,
ঠিক আছে, এই যে ডিমের মতো, ডিম বা গুলির পেশি, বুঝছো? হাত এরকম করলে যেরকম হাতের এই জায়গায় আসে, এই জায়গায় কি বাইসেপস, ঠিক সেরকম পায়ে দেখো হাঁটুর নিচে পিছনের দিকে হাত দাও, এই জায়গায় হচ্ছে সোলিয়াস মাসেল থাকে। তো এই সোলিয়াস মাসেলের মধ্যে যে রক্তনালিকাগুলো থাকে, তো আমরা যখন নড়াচড়া করি, হাঁটাচলা করি, তখন এই সোলিয়াস মাসেলগুলো সংকুচিত হয়। তো সোলিয়াস মাসেলগুলো সংকুচিত হইলে এর মাঝে যে রক্তনালীগুলো আছে ওগুলোর উপরে চাপ পড়ে এরকমভাবে, তখন প্রেশার ক্রিয়েট হয়, তখন রক্ত হচ্ছে নিচের দিকে উপরের দিকে যাইতে থাকে, ঠিক আছে? এবং একটু উপরের দিকে গেল, ধরো এটা একটা রক্তনালী, এটা হচ্ছে সোলিয়াস মাসেলের মধ্যে ছিল, তো সোলিয়াস মাসেল কন্ট্রাকশন করছে, এই জায়গায় চাপ পড়ছে অনেক, চাপ পড়ার ফলে কি রক্ত উপরের দিকে যাইতেছে, উপরের দিকে একটু গেল, তারপর দেখো কপাটিকা আছে শিরাতে, সো এই জায়গায় আবার আটকে গেল, তারপর আরেকটু চাপ দিল, তারপরে এই জায়গা থেকে আরেকটু উপরে গেল, তারপরে কপাটিকা দিয়ে এই জায়গায় রক্তরে আটকে ফেললো, তারপর আবার চাপ দিল, আবার উপরে গেল, এভাবে কপাটিকা এবং এই সোলিয়াস মাসেল, এই দুইটার মাধ্যমে রক্ত আমাদের নিচ থেকে উপরের দিকে আসে। তো দেখো, এরা কিন্তু এই যে সোলিয়াস মাসেল, এরা অনেকটা হার্টের মতোই কাজ করতেছে না? হার্ট যেরকম পাম্প করে সারা দেহে সরাইতেছে, ঠিক সেরকম এই সোলিয়াস মাসেলে কিন্তু আমাদের নিচ থেকে উপরের দিকে দিতেছে, ঠিক না? তো যেহেতু এটাও হার্টের মতো কাজ করতেছে এবং এটা বডির থেকে দূরে আছে, এই কারণে এটারে বলা হয় হচ্ছে পেরিফেরাল হার্ট, পেরিফেরাল হার্ট, ঠিক আছে? হ্যাঁ, মাসেলের প্রেশারের জন্য হয়। দেখো, হাঁটাচলা না করলেও সবসময় এইগুলা কিন্তু মাসেলগুলা একটু নড়াচড়া করতেই থাকে, খেয়াল করলে দেখবা, সেই কারণে মেইনলি হয়। সো এটা যেহেতু আমাদের এই কাজ করতেছে, এই কারণে এর বলি হচ্ছে আমরা পেরিফেরাল হার্ট। বুঝতে পারছো? এটা ইন্টারেস্টিং না বিষয়টা? সো পেরিফেরাল হার্ট সম্পর্কে জানলাম, বা এটারে সেকেন্ড হার্টও বলা হয়, সেকেন্ড হার্ট। সো তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কোনটি পেরিফেরাল হার্ট বা কোনটি সেকেন্ড হার্ট, তাহলে তোমরা কি অ্যান্সার করবা? সোলিয়াস মাসেল, সোলিয়াস। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা কিন্তু লসিকা সম্পর্কে জানা গেলাম, লসিকা সম্পর্কে আমাদের আর কিছু জানা লাগবে না। এখন আমাদের যে টপিকটা আবার বাদ ছিল সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর। চলো ব্যারো রিসেপ্টরে যাই। আচ্ছা, ঘুমানোর সময় কিভাবে হয়? ঘুমানোর সময় বিভিন্ন বডিতে মেটাবলিজম চলতেই থাকে, হালকা হালকা করে হচ্ছে ওইগুলা থাকে, বুঝছো? মাসেলগুলো নড়তে থাকে। আর ঘুমানোর সময় তো তুমি দাঁড়ায় থাকো না, শুয়ে থাকো, সো একদম নিচ থেকে তুলে আনা লাগে না, বুঝতে পারছো? অত কষ্ট করা লাগে না। আচ্ছা, ব্যারো রিসেপ্টর, সরি। আচ্ছা, এই জায়গা থেকে তোমরা যে বিষয়গুলো জানবা, যে প্রথমে দেখো যে ভেন্ট্রিকলের যখন প্রসারণ হয়, এই ভেন্ট্রিকলের প্রসারণের সময় রক্তচাপ থাকে সর্বনিম্ন। ভেন্ট্রিকলের প্রসারণের সময় রক্তচাপ থাকে সর্বনিম্ন, এবং যখন ভেন্ট্রিকলের সংকোচন বা সিস্টল, রক্তচাপ বেশি থাকে, ঠিক আছে? তো ওই দশারে বলা হয় হচ্ছে সিস্টল, এবং ভেন্ট্রিকলের প্রসারণের দশারে বলা হচ্ছে ডায়াস্টল, ঠিক আছে? তাহলে এখন এই যে চাপ, এই চাপের মান কত? মান হচ্ছে যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে সিস্টোলিক চাপ, এই সিস্টোলিক চাপের মান হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, এবং ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80 মিলিমিটার মার্কারি। সো এটা কিন্তু হচ্ছে একদম গড় মান। সো এর একটা রেঞ্জ আছে, কি রেঞ্জ? রেঞ্জটা হচ্ছে সিস্টোলিক চাপ 100 থেকে 139 এবং ডায়াস্টোলিক চাপ 60 থেকে 89। সো এই সীমাটা যদি না জানো, ধরা গেল একজনের হচ্ছে 90/140 হয়ে গেছে, তখন কিন্তু তুমি ভাববা অনেক বেশি হয়ে গেছে। না, রেঞ্জই কিন্তু 139 পর্যন্ত, অল্প একটু বাড়ছে, খুব বেশি কিন্তু বাড়ে নাই, ঠিক আছে? তো নর্মাল রেঞ্জ হচ্ছে 120/80, এবং এর রেঞ্জ হচ্ছে 100 থেকে 139 সিস্টোলিক, এবং ডায়াস্টোলিকের হচ্ছে 60 থেকে 89, ঠিক আছে? আচ্ছা, এখন আসো হচ্ছে ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর বলতে কি বোঝায়?
প্রথমে আসি ব্যারো রিসেপ্টর শব্দটা নিয়ে। ব্যারো শব্দের অর্থ কি? এই ব্যারো শব্দের অর্থ হচ্ছে চাপ। আর রিফ্লেক্স, ব্যারো রিফ্লেক্স, রিফ্লেক্স হচ্ছে এই চাপের উপর ভিত্তি করে সেগুলোরে আবার নর্মালে ফিরে আনা, বা অ্যাকশন, একটা রিয়াকশন, রিয়াকশন বলতে পারো বা রেসপন্স বলতে পারো। কোনো কিছু রেসপন্সে একটা রিয়াকশন দেখা বা প্রতিক্রিয়া দেখানো, এটাই হচ্ছে মেইনলি রিফ্লেক্স। তো চাপের ভিত্তিতে আমাদের বডি যে প্রতিক্রিয়াগুলো দেখায় এইগুলারই বলা হয় হচ্ছে ব্যারো রিফ্লেক্স। এখন এই ব্যারো রিফ্লেক্স আছে দুই ধরনের, উচ্চচাপ ব্যারো রিফ্লেক্স এবং নিম্নচাপ ব্যারো রিফ্লেক্স। দেখো আমাদের মাঝে একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা হচ্ছে আমরা ভাবি যে চাপ যখন বেড়ে যায় তখন মেবি হচ্ছে উচ্চচাপ ব্যারো রিফ্লেক্স হয়, এবং চাপ যখন কমে যায় তখন হচ্ছে নিম্নচাপ ব্যারো রিফ্লেক্স হয়। না, দেখো দুইটা কেস আছে। এখন আমাদের রক্তচাপ বেড়ে যেতে পারে কি কি কারণে? দেখো তো, এমন অনেক সময় আছে না, আমরা যখন অনেক রাগ করি কিংবা ইমোশনাল থাকি কিংবা অনেক ভয় পাই, তখন কিন্তু আমাদের রক্তচাপ অনেক বেড়ে যায়, ঠিক না? তো বিভিন্ন ক্ষেত্রে রক্তচাপ বেড়ে যায় কি কি কারণে? রাগ, ভয়। সো এইসব কারণে যদি রক্তচাপ বেড়ে যায়, তখন এই রক্তচাপ যে কমায় আনার প্রক্রিয়া, আবার নর্মাল স্টেজে আনার প্রক্রিয়া, এটাই হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। আবার ঠিক উল্টাও হতে পারে, কোনো কারণে যদি রক্তচাপ অনেক কমে যায় আবার সেটা স্বাভাবিক অবস্থায় নিয়ে যাও, এটাও হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের। ঠিক আছে, বাট যদি এরকম হয় যে আয়তন কমে গেছে, ধরো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু বডি থেকে ব্লাড অনেক বেশি পরিমাণে বের হয়ে গেছে, অথবা কোনো কারণে তোমার হচ্ছে রক্ত কমে গেছে, তখন কিন্তু ধরো এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, এটা হচ্ছে একটা রক্তনালী, তো এর মধ্যে তোমার রক্ত কমে গেছে, তাহলে রক্ত কমে গেলে কি প্রেশারও কমে যাবে, চাপও কমে যাবে। সো চাপ কমে গেলে তখন এটারে আবার নর্মাল স্টেজে নিয়ে আসবো, তখন এটারে বলবো হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিফ্লেক্স, বুঝছো? নিম্নচাপ বা আয়তন, যেহেতু আয়তন রিলেটেড এই কারণে বলবো হচ্ছে আয়তন রিসেপ্টর। ঠিক এর উল্টাও হতে পারে, যে ধরো তুমি অনেক বেশি পরিমাণ স্যালাইন খাইছো বা অনেক বেশি পানি খাইছো, তখন তোমার রক্তচাপ বেড়ে গেছে, সো আয়তন বেড়ে গেছে, আয়তন বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে গেছে, তখন এই আয়তন কমানোর মাধ্যমে এই রক্তচাপ অনেক বেড়ে গেছে, এটা আবার যখন নর্মাল স্টেজে নিয়ে আসবে তখনও এটা কিন্তু আয়তন রিসেপ্টরের মধ্যে পড়বে। মানে মোট কথা হচ্ছে যখন টোটাল মোট কথা হচ্ছে যখন আয়তন নির্ভর থাকবে, যে আয়তন বাড়ার কারণে রক্তচাপ বাড়ছে কিংবা আয়তন কমার কারণে রক্তচাপ কমছে, তখন যে ব্যারো রিফ্লেক্স কাজ করবে তার নাম হচ্ছে নিম্নচাপ ব্যারো রিফ্লেক্স বা আয়তন রিফ্লেক্স। আর যদি এরকম হয় যে আয়তন ঠিকঠাকই আছে বাট অন্য কোনো কারণে, স্ট্রেসের কারণে বা অন্য কোনো কারণে তোমার প্রেশার বেড়ে গেছে কিংবা প্রেশার কমে গেছে, তখন যে আবার নর্মাল স্টেজে নিয়ে আসবে, ওইটারে বলবো হচ্ছে আমরা উচ্চচাপ ব্যারো রিফ্লেক্স। তো এরকম না যে চাপ বাড়লে কমাবে তখন সেটারে আমরা উচ্চচাপ বলবো, আর চাপ কমলে বাড়াবে তখন সেটারে আমরা নিম্নচাপ বলবো, এরকম কিন্তু না। তো এই কনসেপ্টটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু জানাও, বুঝতে পারছো কিনা একটু জানাও। ঠিক আছে, এই তো বুঝতে পারছো, ক্লিয়ার। তোমরা অনেক ব্রিলিয়ান্ট আসলে, একবার বললেই বুঝে যাইতেছো। দেখো, তারপরে এই যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, এইগুলো কই থাকে এটা আমাদের জানা লাগবে। এই রিসেপ্টরগুলো কই থাকে? দেখো, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, অর্থাৎ এই যে হৃৎপিণ্ড, এই ছবিটা খেয়াল করো, এই হৃৎপিণ্ড থেকে এই জায়গায় কি আসছে, এটা হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা আসার আগে যে এইটা অ্যাওর্টিক আর্চ, সেই জায়গা থেকে হচ্ছে মহাধমনী তৈরি হয়েছে। সেই অ্যাওর্টিক আর্চের এই জায়গায় একটা সাইনাস আছে, এটারে বলা হইতেছে হচ্ছে অ্যাওর্টিক সাইনাস। এই অ্যাওর্টিক সাইনাসে আছে হচ্ছে অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর, এবং এই যে এই ধমনীগুলা, এগুলারে বলা হইতেছে হচ্ছে ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী কই সাপ্লাই দেয়? মস্তিষ্কে সাপ্লাই দেয়, ঠিক আছে? সো এই যে মস্তিষ্কে সাপ্লাই দিতেছে, এই ক্যারোটিড ধমনীরও কিছু কিছু জায়গায় সাইনাস আছে। সাইনাস মানে কি? সাইনাস মানে হচ্ছে গহ্বর বা ফাঁকা জায়গা। সাইনাস মানে হচ্ছে গহ্বর। সো দেখা যাইতেছে রক্তনালীর মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে কিংবা গহ্বর আছে। সো এই জায়গায় আছে, এগুলারে বলতেছি হচ্ছে আমরা ক্যারোটিড সাইনাস। সো এর নাম কি হবে? যেহেতু সাইনাসটা ক্যারোটিড ধমনীতে আছে, এই কারণে আমরা বলতেছি হচ্ছে ক্যারোটিড সাইনাস, ঠিক আছে?
তো এই যে ক্যারোটিড সাইনাস এবং অ্যাওরটিক সাইনাস, এই জায়গায় থাকে হচ্ছে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এবং অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর। ঠিক আছে, এখন ধরো তোমার প্রেশার কমে গেছে বা তোমার প্রেশার বেড়ে গেছে, তাহলে এটা সেন্স করতে পারে কে? এই যে এই জায়গায় ব্যারোরিসেপ্টরগুলো আছে সেন্স করতে পারে। সো অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর এও সেন্স করতে পারলো, বুঝতে পারলো যে রক্তচাপ কমছে কিংবা বাড়ছে। তারপরে এই যে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এও বুঝতে পারলো, তখন করবে কি, এরা সিগন্যাল পাঠাবে ব্রেইনে। সিগন্যাল পাঠাবে কোন জায়গায়? ব্রেইনের মেডুলাতে। আমরা কি জানি, ব্রেইনের হচ্ছে কয়েকটা ভাগ আছে। প্রথমে আছে হচ্ছে প্রোসেনসেফালন, তারপরে মেসেনসেফালন, রম্বেনসেফালন, ঠিক না? অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন, সেই জায়গায় কি আছে? পন্স, মেডুলা, ঠিক না, এগুলো আছে। সো এর মধ্যে যে মেডুলা অংশটা আছে, এই যে মেডুলা, এই মেডুলায় হচ্ছে সিগন্যাল পাঠাবে। কিভাবে সিগন্যাল পাঠাবে? মেডুলায় এই যে অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর এ পাঠাবে ভ্যাগাস নার্ভ দিয়ে, ভ্যাগাস স্নায়ু, এবং এই যে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এ পাঠাবে গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু দিয়ে। এই জায়গায় একটা জিনিস এক্সট্রা তোমাদের বলে নেই, এই ভ্যাগাস স্নায়ু হচ্ছে আমাদের 10 নাম্বার স্নায়ু, 10 নাম্বার করোটিক স্নায়ু, এবং গ্লসোফ্যারেঞ্জিয়াল হচ্ছে 9 নাম্বার করোটিক স্নায়ু। এরা তোমাদের অষ্টম অধ্যায়ে লাগবে। সো এটা তোমরা খেয়াল করে রাখো এই স্নায়ুগুলো। সো ভ্যাগাস স্নায়ু হচ্ছে 10 নাম্বার করোটিক স্নায়ু এবং 9 নাম্বার হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল। এটা হচ্ছে অষ্টম অধ্যায় যখন পড়বা ডিটেলসে ভাইয়া বুঝাই দিব। আচ্ছা, বুঝতে পারো নাই, দেখো কোনটুক বুঝতে পারো নাই। ধরো এই জায়গায় তোমার প্রেশার হচ্ছে কমে গেছে, বা শুনলাম প্রেশার বেড়ে গেছে অনেক, ব্লাড প্রেশার তোমার বেড়ে গেছে। এখন আচ্ছা, ম্যাটে কতটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খুব ভালো কোশ্চেন করছো। ম্যাটে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, বাট এই যে ডিটেলস বুঝাইতেছি এটার কোনো দরকার নাই, ঠিক আছে? বুঝানোর এই টপিকগুলো হয়তো দরকার নাই, বাট ইনফরমেশন লাগবে। সো বুঝানোর স্বার্থে বুঝাইতেছি তোমাদের জন্য। দেখো বেড়ে গেছে সাপোজ, আচ্ছা এই জায়গায় আমি আর টাইম নিব না, জাস্ট 2-3 মিনিট আবার একটু বলবো, অনেকে বুঝতেছে না যে এই জায়গায় বেড়ে গেছে। তোমরা ভয় পাও না, অনেকে হয়তো ভয় পেয়ে যাইতেছো আসলে। আচ্ছা ভয় পাও না, এই যে এই কঠিন কঠিন বিষয় এগুলো লাগবে না। তো এই জায়গায় বেড়ে গেছে রক্তচাপ। এখন রক্তচাপ বেড়ে গেলে বুঝবে কে? কোনো একটা জিনিসের তো বোঝা লাগবে যে রক্তচাপ বেড়ে গেছে বা রক্তচাপ কমে গেছে। এই বুঝবে হচ্ছে এই ব্যারো রিসেপ্টরগুলা। রিসেপ্টর মানে রিসিভ করতেছে, সে বুঝতেছে যে আমাদের চাপ কমে গেছে কিংবা চাপ বেড়ে গেছে। তখন এই যে ব্যারো রিসেপ্টর এই সিগন্যাল পাঠাবে ব্রেইনে, কারণ আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে কে? ব্রেইন। তখন এই ব্রেইনে হচ্ছে সিগন্যাল পাঠাবে। এখন সিগন্যাল কিভাবে পাঠাবে? সিগন্যাল তো হাওয়ায় উড়ে যাবে না। আমরা কি জানি, আমাদের যে আমাদের বডিতে যে সেন্স হয় বা এগুলা নিয়ন্ত্রণ করে কে? স্নায়ু দিয়ে বা নার্ভ দিয়ে, ঠিক না? তো এই স্নায়ুগুলা দিয়ে যাবে। এখন কোন স্নায়ু দিয়ে যাবে? এই যে অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর এটা থেকে যাবে ভ্যাগাস স্নায়ু দিয়ে, এবং ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এই জায়গা থেকে যাবে হচ্ছে এই যে দেখো, এই যে এটা যাবে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু দিয়ে। সো এই কোশ্চেনটা আসতে পারে যে অ্যারোটিক ব্যারোরিসেপ্টর থেকে কোন স্নায়ু দিয়ে হচ্ছে সংকেত যায়, অথবা ক্যারোটিড ব্যারোরিসেপ্টর দিয়ে কোন স্নায়ু দিয়ে সংকেত যায়। তাহলে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর দিয়ে যায় হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল দিয়ে, এবং অ্যারোটিক ব্যারোরিসেপ্টর থেকে যায় হচ্ছে ভেগাস স্নায়ু দিয়ে। আমি শুধু এক্সট্রা তোমাদের এটুক বলছি যে ভেগাস স্নায়ু হচ্ছে 10 নাম্বার করোটিক স্নায়ু, এবং গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু হচ্ছে 9 নাম্বার করোটিক স্নায়ু। এটা তোমরা পরবর্তীতে পড়বা, সো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তো এতক্ষণ এইটুক যে বুঝাইলাম, এইটুক বুঝছো কিনা? এখন এই যে মস্তিষ্কে পাঠাইলো, ধরো মস্তিষ্কে বললো এই অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর এবং ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এরা বলল যে মেডুলায় সংকেত পাঠাইলো, এই জায়গায় হচ্ছে মেডুলা আছে। সো এই জায়গায় সংকেত পাঠাইলো যে আমার বেড়ে গেছে রক্তচাপ। তখন কি করবে? তখন এই জায়গা থেকে আরেকটা সিগন্যাল আসবে। সিগন্যাল আসবে কই? সিগন্যাল আসবে হচ্ছে হার্টে। হার্টে বলবে যে দেখো ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, তাহলে তুমি কি করবা? পাম্পিং কমায় দাও। পাম্পিং যদি কমায় দেয় তাহলে আর হার্ট একটু স্লো হয়ে যাবে, তখন কি আবার ব্লাড প্রেশার ধীরে ধীরে নর্মালের দিকে আসবে। একটা সিগন্যাল আসলো হার্টে। আরেকটা সিগন্যাল আসবে কি? এই জায়গা থেকে আরেকটা সিগন্যাল আসবে হচ্ছে তোমার রক্তনালীতে। এই হচ্ছে রক্তনালী। তো রক্তনালীর এসে বলবে যে দেখো তোমার হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাইতেছে, সো তুমি একটু প্রসারিত হও, তাহলে একটু ব্লাড প্রেশার কমবে। তাহলে এটা একটু প্রসারিত হইলো বা মোটা হইলো, তাহলে এই জায়গায় একটু রক্তচাপ কমে গেল, আগে বাড়ছিল ঠিক হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো যে কিভাবে ব্যারো রিসেপ্টরগুলো কাজ করতেছে? উচ্চচাপ ব্যারো রিসেপ্টর বুঝছো? ক্লিয়ার কিনা জানো? ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, গুড।
সো দেখো কত কঠিন একটা টপিক, আমরা কিন্তু বুঝে ফেলছি, আর কোনো সমস্যা নেই। এগুলা থেকে যত কঠিন কোশ্চেনই করুক, এর বাইরে যাওয়া পসিবল না। সো উচ্চচাপ বড় রিসেপ্টর কিন্তু আমরা বুঝে ফেলছি। এখন আসো হচ্ছে নিম্নচাপ বায়ু রিসেপ্টরে, বা এটারে আমরা কি বলি, আয়তন রিসেপ্টর। আয়তন রিসেপ্টর এটাই হচ্ছে মেইন নাম, এটা দিয়ে আমরা চিনি, বা ভলিউম রিসেপ্টর। তাইলে এই জায়গায় এই আয়তন রিসেপ্টর বিভিন্ন মাধ্যমে, ধরো তোমার বডি থেকে রক্ত বের হয়ে গেছে, বা তুমি অনেক বেশি পানি খেয়ে ফেলছো, বা অনেক বেশি স্যালাইন খেলে ফেলছো, সো প্রেশার বেড়ে গেছে, তখন কি করবে এরা, নর্মাল করে ফেলবে আয়তনের মাধ্যমে। এখন তোমাদের একটা কোয়েশ্চেন করি, মানে তোমাদের বলি, এই জায়গায় খুব সুন্দর একটা প্রসিডিউর আছে আয়তন রিসেপ্টর, যেভাবে আমাদের মানে আয়তন বেড়ে গেলে কিংবা রক্তচাপ বেড়ে গেলে কিভাবে নর্মাল করে আনে। কিন্তু ওটা একটু ব্যাখ্যা করতে যদি যাই, একটু টাইম লাগবে 10-15 মিনিট। সো তোমাদের ওই ধৈর্য আছে কিনা আমি জানি না। তো তুমি বলো এটা কি ব্যাখ্যা করবো, না কিছু শুধু যেটুক দরকার আমি দাগায় দিয়ে যাব, তোমরা পড়ে নিবা। দেখো এই জায়গা থেকে ব্যাখ্যা না করলে তোমাদের কোনো প্রবলেম নাই মেডিকেলের জন্য, বাট তোমার যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি তোমাদের জন্য এটা ব্যাখ্যা করে বুঝাইতে পারি আগেরটার মতো। সো তোমরা একটু জানাও যে আমি কি এই জায়গায় ব্যাখ্যা করবো, 10-15 মিনিট, 10 মিনিট টাইম লাগবে। আচ্ছা, অনেকে বলতেছে বলেন, অনেকে বলতেছে স্কিপ, দেখি আরো। আচ্ছা, বেশিরভাগ সবাই হচ্ছে ব্যাখ্যা করতে বলতেছে, সো চলো শুরু করি, দ্রুত ব্যাখ্যা করে দিই। চলো এখন দেখি যে, ধরো তোমার বডিতে অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, প্রেশার অনেক বেড়ে গেছে, তোমার বডিতে প্রেশার বেড়ে গেছে না কমে গেছে, ধরো আমরা কম দিয়ে দেখি, প্রেশার অনেক লো। তো যেহেতু প্রেশার লো, এখন আমাদের যে কিডনি আছে, এই কিডনি একটা এনজাইম বা হরমোন ক্ষরণ করে, সের নাম হচ্ছে রেনিন। ঠিক আছে, এখন এই জায়গায় আবার যকৃত আছে, এই যকৃত থেকে একটা আসে, সেটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিনোজেন। সো এই অ্যানজিওটেনসিনের উপর রেনিন কাজ করে, করে এই অ্যানজিওটেনসিনটা পরিণত করে হচ্ছে অ্যানজিওটেনসিন 1-এ। অ্যানজিওটেনসিন 1। এখন এই অ্যানজিওটেনসিনের উপরে কাজ করে আরেকটা জিনিস, তার নাম হচ্ছে এসিই বা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। বুঝছো, এটা কই আছে, এটা হচ্ছে ফুসফুসে আছে। ফুসফুসে গেল গিয়ে এই অ্যানজিওটেনসিন 1, এটা পরিণত হবে হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন 2। অ্যানজিওটেনসিন 2। আচ্ছা ঠিক আছে, এখন এই যে অ্যানজিওটেনসিন 2 আছে, এই কি করবে, এ যাবে আবার এই কিডনির উপরে। বুঝছো, এই কিডনির উপরে কি আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে। এই সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে আরেকটা হরমোনের ক্ষরণ করাবে, তার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন। সো এই যে অ্যালডোস্টেরন আসলো, এই অ্যালডোস্টেরন করবে কি, আমরা যে মূত্রের সময় ধরো এটা হচ্ছে একটা নেফ্রন, লুপ। আচ্ছা, আমি আর বেশি টাইম নিব না, অনেকেই হচ্ছে মানে বিরক্ত হচ্ছে, বুঝতে পারছি অনেকক্ষণ যেহেতু ক্লাস করতেছো। দেখো এই জায়গায় এটারে বলা হয় হচ্ছে ডিস্টাল কনভুলেটেড টিউবিউল, ডিসিটি। এর উপরে কি আছে, এর উপরেই আছে হচ্ছে রক্তনালী। তো যেহেতু ব্লাড প্রেশার অনেক কমে গেছে, তখন এই যে অ্যালডোস্টেরন আসছিল না, এই অ্যালডোস্টেরন কি করবে, এই জায়গা থেকে
লবণ নিবে NaCl, NaCl শোষণ করবে, পরিশোষণ করবে। তো আমরা কি জানি, যেখানেই লবণ সেখানেই পানি, তো লবণের সাথে সাথে পানিও যাবে, পানিও গ্রহণ করবে। সো এই অ্যালডোস্টেরনের কারণে কি, এই যে পানি এর ভিতরে ঢুকলো, পানি যেহেতু রক্তনালীর ভিতরে ঢুকলো, তাহলে এই যে প্রেশার কমে গেল, প্রেশারটা আবার বেড়ে যাবে। সো প্রেশার আবার নর্মাল, প্রেশার আবার নর্মালে যাবে। ঠিক আছে, বাস শেষ। বুঝতে পারছো এটা কিভাবে প্রেশার নর্মাল করলো? এই হচ্ছে একটা মেথড গেল। আর একটা মেথড আছে কি, সেটা হচ্ছে যে এই যে রক্তের আয়তন যদি কমে যায়, তাহলে এই আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে। হাইপোথ্যালামাস কই আছে? পিটুইটারি গ্রন্থির নাম শুনছো তোমরা সবাই। সো এই পিটুইটারি গ্রন্থির একটু উপরেই আছে হচ্ছে হাইপোথ্যালামাস। তো এই হাইপোথ্যালামাসে বার্তা যায়। এখন এই হাইপোথ্যালামাস কি করে, এই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন ক্ষরণ হয়। এই হরমোনের নাম কি? হরমোনের নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। কেন এর নাম অ্যান্টিডাইউরেটিক হরমোন বা কেন এর নাম ভেসোপ্রেসিন হরমোন, সেটা আমরা বলবো একটু পরেই। দেখো এই জায়গায় দেখো পিটুইটারি গ্রন্থি নিউরো হাইপোফাইসিস বলা, সেটা তোমরা ভয় পেয়ে যাও না। পিটুইটারি গ্রন্থিরে দুই ভাগে ভাগ করা যায়, একটারে বলা হয় নিউরো হাইপোফাইসিস, একটারে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস। ঠিক আছে, সো এই জায়গায় ভয় পাওয়ার কিছু নাই। এখন এই যে উক্ত হরমোন বৃক্কনালিকায় পানি পুনঃশোষণ বাড়িয়ে রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। ঠিক আছে, ডান। পানি পুনঃশোষণ করলো, কোলে রক্তের আয়তন বাড়ালো। এখন এই জায়গায় দেখো অ্যান্টি ডাইউরেটিক, ডাইউরেসিস মানে কি? ডাইউরেসিস, ডাইউরেসিস মানে হচ্ছে মূত্র তৈরি করা, মূত্র তৈরি করা। তাইলে বলো তো অ্যান্টি ডাইউরেসিস মানে কি? অ্যান্টি ডাইউরেসিস এর মানে কি? তার মানে মূত্র কম তৈরি করা। ডাইউরেসিস তৈরি করা মানে মূত্র তৈরি করা বেশি পরিমাণে, বেশি মূত্র তৈরি করা। তাইলে অ্যান্টি ডাইউরেসিস মানে কি? অ্যান্টি ডাইউরেসিস মানে হচ্ছে মূত্র কম তৈরি করা। দেখো তো এই জায়গায় অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি করতেছে? বৃক্কনালিকায় পানি পুনঃশোষণ করতেছে, অর্থাৎ যে পানিটা মূত্রের সাহায্যে বের হয়ে যাওয়ার কথা ছিল সেটা সে শোষণ করে আনতেছে দেহে। সো মূত্র কম তৈরি করতেছে, পানির রক্তের ভিতরে নিয়ে আসতেছে, তাই না? রক্তের আয়তন বাড়াইতেছে যেন আমাদের রক্তচাপ আবার বাড়ে। ঠিক আছে, সো এই যে অ্যান্টি ডাইউরেসিস করতেছে, এর কারণে নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, বুঝতে পারছো অ্যান্টি ডাইউরেটিক হরমোন কেন নাম হয়েছে? আবার এর আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। ভেসোপ্রেসিন হরমোন কারণ কি? ধরো এরা হচ্ছে একটা ভেসেল, রক্তনালিকার গ্রিক হচ্ছে ভেসেল, ভেসেল মানে হচ্ছে অ্যানজিওন। না প্রসেস মনে রাখা লাগবে না, জাস্ট তোমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন নাম কেন হয়েছে এটা জানাইলাম। আচ্ছা, এখন এই ভেসেলে ধরো রক্তচাপ কমে গেছে, রক্তের পরিমাণ কমে গেছে, এই কারণে রক্তচাপ কমে গেছে। তখন এই ভেসোপ্রেসিন হরমোন কি করে? এসে এটা চাপ দেয়, প্রেস করে, দুই পাশ থেকে চাপ দিয়ে এটার একটু সংকুচিত করে, এটা সংকুচিত হয়ে গেল। সে আগের কি বেশি প্রসারিত ছিল, এখন সংকুচিত হয়ে গেলে কি আবার প্রেশার একটু বাড়বে। এই জায়গায় প্রেশার কমে গেছিল, এই জায়গায় প্রেশার আবার বেড়ে যাবে। তো যেহেতু ভেসেল রে প্রেস করতেছে বা রক্তনালিকারে প্রেস করতেছে, এই কারণে এর নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। আবার যেহেতু অ্যান্টি ডাইউরেসিস করতেছে, এই কারণে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। দুইটা কিন্তু একই হরমোন। যখন সে এই কাজ করতেছে, অর্থাৎ ডাইউরেসিস, অ্যান্টি ডাইউরেসিস করতেছে, অর্থাৎ মূত্র কম তৈরি করতেছে, তখন এটার নাম হতেছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর সেম হরমোনই যদি এইভাবে কাজ করে, যে ভেসেল রে প্রেস করে করে রক্তচাপ বাড়ায়, তখন সেটার নাম হবে ভেসোপ্রেসিন হরমোন। বুঝছো কিনা বলো? শেষ, এই জায়গা থেকে শেষ, আর প্যারা নাই। বুঝছো? ক্লিয়ার কিনা? এই তো ক্লিয়ার। আচ্ছা, আর তোমাদের কোন টপিকটা বাদ ছিল বলো তো পড়ানো? আর কি কোনো টপিক বাদ ছিল?
পেসমেকার, হ্যাঁ কৃত্রিম পেসমেকার তোমাদের বাদ ছিল, ঠিক আছে, কৃত্রিম পেসমেকার বাদ ছিল 18 নিচে। আচ্ছা, হৃদরোগের চিকিৎসার ধারণা, আচ্ছা এই হৃদরোগের চিকিৎসার ধারণা তো তোমাদের বাদ ছিল, শুধু পেসমেকার না, এটা কি পড়ানো হয়েছে বলো? যে হৃদরোগের চিকিৎসার ধারণা, এক্স রে, ইসিজি, টিটি, এগুলা কি পড়ানো হয়েছে? পড়ানো হয় নাই সম্ভবত, পড়ানো হয়েছে? না, পড়ানো হয় নাই, ঠিক আছে, সো এটাও পড়তেছি। সো হৃদরোগের চিকিৎসার ধারণা পড়বে এখন আমরা। ধরো তোমার কাছে কোনো রোগী আসছে হৃদরোগের মানে তার হার্টের কোনো প্রবলেম হয়েছে তার মনে হইতেছে, তখন তুমি কিভাবে দেখবা? প্রথমে আমরা কি টেস্ট করব? প্রথমে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে হার্টবিট বেড়ে গেছে, শব্দ ঠিকঠাক মতো হইতেছে না, তারপরে ধরো ঘাড়ের শিরা ফুলে গেছে, পা ফুলে গেছে, এসব দেখে আমরা বুঝলাম যে হার্টের কোনো প্রবলেম হয়েছে। এখন এটারও তো আমাদের কনফার্ম হওয়া লাগবে, ঠিক না? কনফার্ম হওয়ার জন্য কয়েকটা টেস্ট আছে। যেমন বুকের এক্স রে করে কনফার্ম হওয়া যাবে যে আসলে কি প্রবলেম। এক্স রে করে যদি দেখা যায় যে ধরো হার্ট ছিল এরকম নর্মাল, অনেক হার্ট বেশ বড় হয়ে গেছে, তাহলে বুঝলাম যে তার হচ্ছে কার্ডিওমেগালি হয়েছে বা হার্ট বড় হয়ে গেছে, এই একটা প্রবলেম হয়েছে তার। সো এক্স রে দিয়ে আমরা বুঝতেছি। সো তারপরে আসো ইসিজি। ইসিজি হচ্ছে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে সাহায্য করে। এখন যে বিষয়গুলো বলবো এগুলো খুব ভালো করে তোমাদের খেয়াল রাখা লাগবে, কারণ এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবে, অ্যান্ড খুব সূক্ষ্ম সূক্ষ্ম কোশ্চেন আসতে পারে যেগুলো তোমরা ভুল করতে পারো। যেমন ইসিজি কোন ক্ষেত্রে কাজ করে? এই প্রাথমিক রোগ নির্ণয়ে। আচ্ছা, এই দেখো, এই প্রাথমিক রোগ নির্ণয় এইটুক যদি জানবা। ইসিজি কিসের জন্য ব্যবহৃত হয়? প্রাথমিক রোগ নির্ণয়। তারপরে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটা কেন করা হয়? এটা করা হয় হচ্ছে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বোঝার জন্য, ঠিক আছে। তারপরে রক্তের বিএনপি বা ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, এই টেস্ট কেন করা হয়? হার্ট ফেলিয়ার সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। তারপরে করোনারি এনজিওগ্রাম কেন করা হয়? রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা এটা জানার জন্য। এবং পেশির অবস্থা জানা যায় কি দিয়ে? এমআরআই দিয়ে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাক কীভাবে বুঝবো? ট্রপোনিন অন না কিন্তু, ট্রপোনিন আই। সো কার্ডিওমেগালি কি? কার্ডিওমেগালি হচ্ছে, কার্ডিও মানে হার্ট, আর মেগালি মানে কি? মেগা মানে বড় হয়ে যাওয়া। সো হার্ট যদি নর্মালের থেকে অনেক বড় হয়ে যায় তখন সেটারে বলে কার্ডিওমেগালি, এটাও একটা প্রবলেম। তো দেখো বুঝতে পারছো কি না? এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। ধরো তোমার কোশ্চেন আসলো এরকম যে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালোভাবে জানার জন্য আমরা কোন টেস্ট করব, কি অ্যান্সার দিবা বলো তো? অ্যান্সার অ্যান্সার করো এই জায়গা থেকে, এই জায়গাটা ইম্পর্টেন্ট অনেক। হলো যে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালোভাবে জানার জন্য আমরা কোন টেস্ট করব? ইসিজি বলতেছে অনেকে, না ইসিজি না, আমরা করব ইটিটি। ইসিজি করব কখন? দেখো হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে আমরা ইসিজি করব। তারপরে ধরো আর একটা কোশ্চেন যে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কোন রোগের মাধ্যমে, কোন টেস্টের মাধ্যমে? হৃৎপিণ্ডের অবস্থা, শুধু কোশ্চেনে এটা দেওয়া আছে যে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কোন রোগের মাধ্যমে। এবার বলো তো কি হবে? হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কোন রোগের, কোন টেস্টের মাধ্যমে? ইয়েস, এক্স রে, নট ইসিজি। ইসিজি দিয়ে জানা যাবে যে প্রাথমিক রোগ নির্ণয়, ঠিক আছে। তো হার্ট অ্যাটাক হইলে কোনটা? ট্রপোনিন আই, এটা অনেক ইম্পর্টেন্ট। ট্রপোনিন আই দিয়ে আমরা বুঝবো হার্ট অ্যাটাক হয়েছে কিনা। এবং বিএনপি অর্থাৎ ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, এই টেস্ট করে আমরা বুঝবো হচ্ছে হার্ট ফেলিয়ার হয়েছে কিনা, ঠিক আছে, শেষ। তারপরে আসা হচ্ছে পেসমেকার। পেসমেকার আমাদের
মোটামুটি লাস্ট টপিক। এই টপিকের পরে হচ্ছে তোমাদের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো। তো যদি তোমরা মানে ক্লাস করো বা দেখতে চাও তাহলে বলবো তোমাদের যে কোশ্চেনগুলো ছিল। তো দেখো, হৃদস্পন্দক বা পেসমেকার। পেসমেকার মানে কি, যে পেস মেক করে, অর্থাৎ সাইনোঅ্যাট্রিয়াল নোড যে আমরা পড়ে আসছিলাম, এই জায়গায় থেকে কিন্তু ইলেকট্রিক যে সিগন্যাল এটা শুরু হয়েছিল, ঠিক না? এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে ইলেকট্রিক সিগন্যাল শুরু হয়েছিল, এই কারণে এই সাইনোঅ্যাট্রিয়াল নোডে বলা হয় হচ্ছে পেসমেকার। এখন যে প্রবলেমটা হয় যে এই সাইনোঅ্যাট্রিয়াল নোড যদি ঠিকঠাকভাবে কাজ না করে, ঠিক আছে, এখন এই সাইনোঅ্যাট্রিয়াল নোড ধরো সামহাও নষ্ট হয়ে গেছে, আর কাজ করতে পারতেছে না, তখন কি সেই জায়গায় আমাদের একটা কৃত্রিম পেসমেকার বসানো লাগবে। সো এই জায়গায় হচ্ছে যান্ত্রিক একটা পেসমেকার বসানো লাগবে। এই পেসমেকার সম্পর্কেই হচ্ছে জানবো। সো যান্ত্রিক পেসমেকার, যান্ত্রিক পেসমেকার থেকে তোমাদের খুব বেশি কিছু জানা লাগবে না, যে দুই একটা জিনিস জানা লাগবে ওটাই আমি বলি। যান্ত্রিক পেসমেকারের গঠন, যান্ত্রিক পেসমেকারে কি কি থাকে এটা আমাদের জানা লাগবে। যে একটি লিথিয়াম ব্যাটারি থাকবে, কম্পিউটারাইজ জেনারেটর থাকবে এবং শীর্ষে সেন্সরযুক্ত কয়েকটা তার থাকবে, ঠিক আছে। আর এই সেন্সরগুলোরে কি বলবে? সেন্সরগুলোরে বলি হচ্ছে আমরা ইলেকট্রোড। এবং পেসমেকারে অপরিবাহী আবরণযুক্ত কয়টা তার থাকে? 1 থেকে 3টা তার থাকে। তাররে কি বলা হয়? তাররে বলে লিড। এখন এই লিডের উপর ভিত্তি করে বা 1 থেকে 3 কয়টা তার আছে এর উপরে ভিত্তি করে টোটাল হচ্ছে 3 ধরনের পেসমেকার পাওয়া যায়। এক প্রকোষ্ঠ পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার এবং ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার। সো প্রথমে দেখো এক প্রকোষ্ঠ পেসমেকারের ক্ষেত্রে, এক প্রকোষ্ঠ পেসমেকারের ক্ষেত্রে কি, এই যে লিড বা তারটা আছে, এই হৃৎপিণ্ডের শুধু ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকল, সরি ডান অ্যাট্রিয়ামে সাপ্লাই দিব অথবা ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ সাপ্লাই দিব। যদি এরকম হয় যে কোনো একটাই দেওয়া লাগতেছে, তখন সেটারে বলি হচ্ছে এক প্রকোষ্ঠ পেসমেকার। তারপরে দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার, তার মানে কি এই জায়গায় দুইটা তার সাপ্লাই দেওয়া লাগবে। কোন কোন জায়গায় সাপ্লাই দিব? দেখো, এই জায়গায় হচ্ছে একটা ডান অ্যাট্রিয়ামে দিব, একটা ডান ভেন্ট্রিকলে দিব। সো অ্যাট্রিয়াম প্লাস ভেন্ট্রিকল, এই জায়গায় ছিল ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকল অবলিক, আর এই জায়গায় হচ্ছে প্লাস ডান অ্যাট্রিয়াম প্লাস ডান ভেন্ট্রিকল। তারপরে ধরো ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার, তার মানে বুঝতেছে এর অবস্থা একবারে খারাপ, ডান অ্যাট্রিয়ামে দিছি, ডান ভেন্ট্রিকলে দিছি, তাও এর কাজ হইতেছে না, তখন আরেকটা কোন জায়গায় দেওয়া লাগবে? তখন হচ্ছে বাম ভেন্ট্রিকলে আরেকটা দেওয়া লাগবে। এই যে বাম ভেন্ট্রিকলে আরেকটা সাপ্লাই দেওয়া লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? ডান ভেন্ট্রিকল এবং আরেকটি বাম ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম। বুঝতে পারছো এই পর্যন্ত? ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার। সো ধরো একটু খারাপ হয়ে গেছে, তখন আমরা এক প্রকোষ্ঠ ইউজ করবো। দেখা গেলো এক প্রকোষ্ঠ পেসমেকার দিয়ে, অর্থাৎ শুধুমাত্র ডান অ্যাট্রিয়াম কিংবা ডান ভেন্ট্রিকলে সাপ্লাই দিয়ে কাজ হইতেছে না, তখন আমরা আরেকটা অ্যাড করব। সেটা কি করব? ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল দুইটাতেই দিব। এবং যদি তাতেও কাজ না হয়, তার মানে কি হৃৎপিণ্ডের অবস্থা খুবই বাজে, তখন আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে বাম ভেন্ট্রিকলে। সো বুঝতে পারছো কিনা এটা বলো? আমাদের পেসমেকার শেষ, এই জায়গা থেকে আর কিছুই লাগবে না। আচ্ছা, মেকানিক্যাল হার্ট, এটা হচ্ছে একজন, এই মেকানিক্যাল হার্টটা তোমরা একটা রিডিং দিবা, কিছু লাগবে না, এই জায়গা থেকে রিডিং দিলেই হবে। এখন আসো ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। এখন ওপেন হার্ট সার্জারি বলতে কি বোঝানো হয়? ওপেন হার্ট সার্জারি বলতে বোঝানো হয় যে এই যে বুক চিরে হার্টটা ওপেন করে যখন সার্জারি করবে, ধরো হার্টের অবস্থা খুবই খারাপ, সার্জারি করাই লাগবে। কিভাবে সার্জারি করবে? স্টারনামের মাঝখান দিয়ে কাটবে, কাটে দুই পাশ থেকে আলাদা করবে, করে মাঝখানে হার্ট আলাদা হয়ে গেল দেখা যাইতেছে, তখন ওই হার্ট ওপেন যখন হয়ে যাবে, তখন ওইটারে আমরা অপারেশন করব, তখন এটারে বলে ওপেন হার্ট সার্জারি। পেসমেকার এর বেশি লাগবে না, হ্যাঁ ঠিক লাগবে না। কিন্তু এখন এই যে দুই ধরনের ওপেন হার্ট সার্জারি হইতে পারে, একটা হইতে পারে অন পাম্প সার্জারি, আর একটা হইতে পারে অফ পাম্প সার্জারি। এই জায়গায় আবার তুলে দিছে নাকি? আচ্ছা, একটা হইতে পারে অন পাম্প সার্জারি, অন পাম্প সার্জারি, তোমাদের বইয়ে তো আছে এটা না? অন পাম্প সার্জারিতে কি, একটা পাম্প অ্যাড করা হয়, একটা মেশিন যুক্ত করা হয়। এই মেশিনের নাম কি? হৃদ ফুসফুস মেশিন বা হার্ট লাংস মেশিন। এখন এই জায়গায় যে হার্ট লাং মেশিন, এটা হচ্ছে ওয়ান থাকে। সো
পাম্প ইজ অন, খেয়াল রাখবে এই জায়গায়, পাম্প ইজ অন, হার্ট ইজ অফ, হার্ট ইজ অফ। অর্থাৎ এই যে একটা আমরা হৃদ ফুসফুস মেশিন বা হার্ট লাংস মেশিন দিলাম, এই হার্ট পাম্প লাং মেশিনটা সবসময় পাম্প করে করে রক্ত সারা দেহে দিতে থাকবে। যেহেতু হার্ট লাং মেশিন পাম্প করতেছে, তাহলে কি আমাদের হৃৎপিণ্ডের কাজ আছে? হৃৎপিণ্ডের কোনো কাজ নাই। সো হৃৎপিণ্ডের কাজ নাই যেহেতু, সো হৃৎপিণ্ডের কাজটা হচ্ছে অফ। হৃৎপিণ্ড কোনো কাজ করতেছে না, অফ হয়ে আছে, স্থির। তখন আমরা সেটারে অপারেশন করব, তখন সেটারে বলবো হচ্ছে অন পাম্প সার্জারি। এবং আরেকটা হচ্ছে অফ পাম্প সার্জারি। অফ পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি কখন? তখন কোনো হৃদ ফুসফুস মেশিন নাই, হার্ট বিট করতেছে, হার্ট বিটিং, হার্ট ইজ বিটিং। সো হার্ট বিটও করতেছে, এরকম লাফাইতেছে, তার মধ্যেই অপারেশন করতেছে, ওইটারে বলা হয় হচ্ছে অফ পাম্প সার্জারি। ঠিক আছে। আচ্ছা, পেসমেকারের বয়স, হ্যাঁ এটা একটু লাগবে, ঠিক আছে, ঠিক বলছো তুমি। এই যে 7 থেকে 10 বছরের মতো এর মেয়াদ থাকে, এইটুক লাগবে, জাস্ট এটা লাগবে। সো অন পাম্প সার্জারি আর অফ পাম্প সার্জারি সম্পর্কে বুঝছো কিনা জানাও তো, ক্লিয়ার? বুঝছো অন পাম্প সার্জারি? এই তো ক্লিয়ার, সবাই বুঝতে পারছে। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে বাইপাস সার্জারি, করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারি কীরকম, যে এই জায়গায় দেখো আমাদের যে হার্টটা আছে, এই হার্টও তো একটা হচ্ছে, এরও তো রক্ত সরবরাহ লাগে, হার্টের ভিতরে রক্ত আছে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু এ রক্ত পায় না। এর জন্য আরেক ধরনের সংবহন আছে, করোনারি সংবহন। সো দেখো এই যে এটা হচ্ছে একটা করোনারি ধমনী। সো এর মাধ্যমে হার্ট থেকে এই মানে রক্তনালীগুলো থেকে হার্ট রক্ত সংবহন পায়। বাট দেখো এই জায়গায় হচ্ছে একটা ব্লক তৈরি হয়েছে, এই ব্লকের কারণে রক্ত আর সাপ্লাই হতে পারতেছে না। তো এখন হার্টেই যদি রক্ত সাপ্লাই না হয়, তাহলে হার্ট তো আর কাজ করতে পারবে না, ঠিক না? হার্ট যদি কাজ না করতে পারে তাহলে তো সমস্যা। তখন আমরা কি করি, তখন অন্য কোনো জায়গা থেকে, কম গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে একটা শিরা বা ধমনী কেটে আনি, কেটে আনা এর সাথে লাগায় দেয়। এই যে দেখো এই জায়গায় ব্লক হয়েছিল, দেখো এই যে কালো অংশটা, কালো অংশ দিয়ে বুঝাইতেছে হচ্ছে এই জায়গায় ব্লক হয়েছে, সো রক্ত আগাইতে পারতেছে না। তখন আমরা কি করলাম, এই যে নীল অংশ আর একটা অন্য জায়গা থেকে কেটে এনে এর সাথে লাগাই দিলাম, যার ফলে কি এখন এই নীল অংশ দিয়ে হচ্ছে রক্ত সাপ্লাই হবে হার্টে। বুঝতে পারছো? এখন এই যে নীল অংশটা কেটে আনবো, এটা কোন কোন জায়গা থেকে কেটে আনতে পারি? এটা আনতে পারি হচ্ছে আমরা পায়ে স্যাফাইনাস শিরা থেকে। একটু এটা লিখে নাও, বইয়ে হয়তো নাই, কিংবা থাকলেও কই আছে জানি না। সো পায়ের স্যাফাইনাস শিরা, স্যাফাইনাস শিরা। তারপরে এই যে দেখো এই জায়গায় পা থেকে কেটে আনছে, এই শিরাটার নাম হচ্ছে স্যাফাইনাস শিরা। এই পায়ের স্যাফাইনাস শিরা লাগাইতে পারি, অথবা আমরা লাগাইতে পারি হাতের কবজির রেডিয়াল ধমনী, কবজির রেডিয়াল ধমনী। ঠিক আছে, এই তো যে কবজির রেডিয়াল ধমনী আমরা লাগাইতে পারি, আবার পায়ের স্যাফাইনাস শিরাও আমরা লাগাইতে পারি, অথবা যে ইন্টারকোস্টাল ধমনী আমরা লাগাইতে পারি, ইন্টারকোস্টাল ধমনী, ইন্টারকোস্টাল ধমনী। সো এই জায়গাগুলো থেকে আমরা একটা শিরা বা ধমনী কেটে এনে এই হার্টের এই জায়গায় লাগাই দিব, দিয়ে হার্টে ব্লাড সাপ্লাই ঠিক রাখবো। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। এখন এই জায়গা থেকে এই যে রক্তনালী ব্লক হইলো, করোনারি
রক্তনালী যে ব্লক হলো এই ব্লকটা কী জন্য হয় এটাও আমাদের একটু জানা দরকার এই কারণে এই জায়গায় হচ্ছে ধরো চর্বি, তারপরে প্রোটিন, তারপরে ক্যালসিয়াম, এইগুলা জমা হয়। জমা হইলে দলার মতো একটা অবস্থা তৈরি হয় না? এই দলারে বলা হয় হচ্ছে অ্যাথেরোমা। এই অ্যাথেরোমা শব্দের অর্থ কি? অ্যাথেরোমা মানে হচ্ছে আটার দলা। তো যেহেতু এই জায়গায়ও চর্বি, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, এগুলা মিলে দলার মতো একটা অবস্থা ক্রিয়েট করছে, এই কারণে এটা বলতে হচ্ছে আমরা অ্যাথেরোমা। সো করোনারি অ্যাথেরোমা, এই অ্যাথেরোমার কারণে ধরো এই হচ্ছে একটা রক্তনালী, এই মাঝখানে দলার মতো ক্রিয়েট হয়েছে, এই কারণে কিন্তু বেশি চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। সো অ্যাথেরোমা মধ্যে যেহেতু অ্যাথেরোমা জমছে, মানে এই রক্তনালী ব্লক হয়ে গেছে, তখন এই রক্তনালী হচ্ছে প্রবলেম হবে। সো এটারে বলবো আমরা কি? অ্যাথেরোম্যাটাস প্ল্যাক। এটা তো এই জায়গায় আছে, এই যে অ্যাথেরোম্যাটাস প্লাগস বলবো আমরা। অ্যান্ড এই অ্যাথেরোম্যাটাস প্লাগস যে আটকাইলো, এই প্রক্রিয়াটার নাম কি? এর নাম হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস। স্ক্লেরো মানে কি? স্ক্লেরো মানে শক্ত হয়ে যাওয়া, ওসিস মানে কি? প্রক্রিয়া, আর আর্টারি মানে তো আর্টারি। সো আর্টারির ভিতরে দলাগুলো শক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়ারে বলে হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস। এবং এই যে এই জায়গায় দলা গঠন হয়, এটারে বলা হয় হচ্ছে অ্যাথেরোম্যাটাস প্লাগস। দলা কি দিয়ে গঠিত হয়? চর্বি, প্রোটিন, ক্যালসিয়াম, এগুলা দিয়ে। ঠিক আছে, শেষ, ডান। বুঝতে পারছো এই পর্যন্ত? বুঝতে পারছো কিনা বলো? শেষ কিন্তু আমাদের পড়া। তারপরে দেখো আছে হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টি থেকে অত বোঝানোর কিছু নাই, জাস্ট কয়েকটা ইনফরমেশন মনে রাখবা যে এই যে অ্যানজিওপ্লাস্টি কয় প্রকার। অ্যানজিওপ্লাস্টি 4 ধরনের। কি কি ধরনের অ্যানজিওপ্লাস্টি আছে? উদাহরণ হচ্ছে বেলুন অ্যানজিওপ্লাস্টি, লেজার অ্যানজিওপ্লাস্টি, করোনারি অ্যাথেরোক্টমি, এবং আরেকটা আছে হচ্ছে করোনারি স্টেন্টিং। এই যে করোনারি স্টেন্টিং, এটার নাম তোমরা অনেকেই শুনছো, বাট এই নামে না, এর নাম হচ্ছে হার্টে রিং পরানো। বলে না যে হার্টে রিং পরাইছে, এই হার্টে রিং পরানো হচ্ছে এই করোনারি স্টেন্টিং। ঠিক আছে, এই অ্যানজিওপ্লাস্টি। আচ্ছা, তোমরা হচ্ছে হতাশ হয়ে যায় না, বুঝছো? এই চ্যাপ্টারটা অনেক বড়, ঠিক আছে, বাট বিষয়টা হচ্ছে সব কিছুই যে মনে রাখা লাগবে তা কিন্তু না। যে চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে অলরেডি, যেগুলো পড়াইছি তোমরা বারবার হচ্ছে পড়বা, রিভিশন দিবা। আজকে তো প্রথমবার পড়লা এটা অ্যাডমিশনে, এরপরে আবার বারবার রিভিশন দিবা না? বারবার রিভিশন দিতে দিতে তারপরে যখন কোশ্চেন সলভ করবা, কোশ্চেন সলভ করতে করতে মনে থেকে যাবে। মনে রাখো, তুমি কিন্তু একা অ্যাডমিশন দিতেছো না, সবাই অ্যাডমিশন দিতেছে। সো আমরাও অ্যাডমিশন দিয়ে আসছি, আমরাও কিন্তু যখন প্রথম পড়ছে অনেক কঠিন মনে হয়েছে, বাট ধীরে ধীরে রিভিশন দিতে দিতে কিন্তু অনেক ইজি মনে হয়ে গেছে। সো প্যারা নিও না। অ্যান্ড সবসময় হচ্ছে নামাজ কালাম পড়ো কিংবা প্রার্থনা করো যে যে ধর্মের আসো, তাহলে মন ফ্রেশ থাকবে, পড়াশোনা মাথায় বুঝতে বেশি সুবিধা হবে। অ্যান্ড সবচেয়ে বেশি থ্যাঙ্কস যে তোমাদের 42 জনের এই এতক্ষণ পর্যন্ত ক্লাস করতেছো, যে প্রায় হচ্ছে 1টার মতো বেজে গেছে। ঠিক আছে, এখন তোমরা এর আগে যখন রাজীব ভাই ক্লাস নিচ্ছিল, অনেকের অনেক ডাউট ছিল। সো ডাউটগুলো কমেন্ট করছিল, তো আমি কিছু ডাউট হচ্ছে নোট করছিলাম, ওইগুলোর অ্যান্সার দিব। এখন তোমরা বলো যে ওই অ্যান্সারটা কি আমি দিব নাকি দিব না? আচ্ছা, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিব নাকি দিব না? এখন অনেক রাত হয়ে গেছে, তোমাদেরও কষ্ট আমারও কষ্ট, বাট তোমরা যদি চাও আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দিব যেগুলো করছিলা। এখন কোশ্চেন করলেও প্রবলেম নাই, কোশ্চেন করতে পারো। সো যাদের কোনো কোশ্চেন নাই চলে যাইতে পারো, কোনো প্রবলেম নাই। বাট যাদের কোশ্চেন আছে তাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে আমি নোট করছিলাম যখন রাজীব ভাই ক্লাস নিচ্ছিল অনেকের প্রবলেমগুলো। সো ওকে, অনেকে বলতেছে দিয়ে দেন। সো কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়াই বেটার। আচ্ছা, কোশ্চেনগুলোর মধ্যে প্রথমে যে কোশ্চেন একজন করছিল যে ইলেকট্রোলাইট কি। দেখো, ইলেকট্রোলাইট হচ্ছে ধরো কোনো মৌল,
এই কোনো মৌলের তুমি পানির সাথে মিশাইছো, এই পানির সাথে মিশাইলে তখন সেগুলো আয়নে পরিণত হয়। যদি যদি আয়নে পরিণত হয় তাইলে তখন সেটারে বলবো ইলেকট্রোলাইট। কেন ইলেকট্রোলাইট বলবো? কারণ এইগুলা এই যে আয়নে পরিণত হলো, এই আয়নগুলা বিদ্যুৎ পরিবহন করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে, তখন সেগুলোরে বলি হচ্ছে আমরা ইলেকট্রোলাইট। ঠিক আছে, বুঝতে পারছি ইলেকট্রোলাইট কি। যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে সোডিয়াম, তারপরে ক্লোরাইড, তারপরে বাইকার্বনেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর ফসফেট। এই যে আয়নগুলো আছে, এই আয়নগুলাই হচ্ছে ইলেকট্রোলাইট। ঠিক আছে, বুঝতে পারছো ইলেকট্রোলাইট। কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল তো রাজীব ভাই অনেক সুন্দর করে বুঝাইছিল। আচ্ছা, কার্ডিয়াক সাইকেলটা হচ্ছে এখন বলতে গেলে একটু টাইম লাগবে। কার্ডিয়াক সাইকেল এমন কোনো টপিক না যেটা হচ্ছে হুট করে বোঝানো যাবে 2-1 মিনিটের মধ্যে, বুঝছো? সো এটা আবার একটু রাজীব ভাইয়ের ক্লাসটা যদি তুমি ভিডিও দেখে নাও, রিপিট করো পরে, তাইলে হচ্ছে বুঝে যাবা। ঠিক আছে, তারপরে একটা কোশ্চেন করছিল যে ভ্রূণ দেহে আর বেশি বেশি কেন থাকে। দেখো, ভ্রূণ দেহ কি, ভ্রূণ দেহ থেকে ধীরে ধীরে অনেক বড় হওয়া লাগবে, ঠিক না, অনেক দ্রুত গ্রোথ করা লাগবে। সো ভ্রূণ দেহ থেকে যদি তুমি দ্রুত গ্রোথ করতে চাও তাইলে কিন্তু অনেক বেশি পরিমাণে অক্সিজেন লাগবে। যখন তুমি বেশি কাজ করতে চাও অক্সিজেন বেশি লাগবে। সো অক্সিজেন বেশি সরবরাহ করার জন্য কি বেশি পরিমাণে আরবিসি লাগবে, এই কারণে ভ্রূণ দেহে আরবিসির পরিমাণ অনেক বেশি থাকে। ঠিক আছে, তারপরে দেখো একজন কোশ্চেন করছিল হচ্ছে বেসোফিল। তো বেসোফিল মানে কি? বেজোফিল, এই বেজ, বেজ মানে কি? ক্ষার, আর ফিল, এই ফিল মানে হচ্ছে আকর্ষী। সো ক্ষারকে আকর্ষণ করে। তো বেজোফিল কি তাইলে কোনো অ্যাসিডিক পদার্থ? ইয়েস। এই যে বেজোফিল না, এই বেজোফিলের মধ্যে যে গ্রানিউলগুলো থাকে, কি কি থাকে? হিস্টামিন থাকে, তারপরে হেপারিন থাকে। এই যে হিস্টামিন, হেপারিন, এগুলো হচ্ছে অ্যাসিডিক পদার্থ। এই হিস্টামিন আর হেপারিন হচ্ছে অ্যাসিডিক। সো এই অ্যাসিডিক পদার্থগুলো হচ্ছে ক্ষাররে এই কারণে আকর্ষণ করে, এই কারণে এর নাম হয়েছে হচ্ছে বেজোফিল। ঠিক আছে, তারপরে আরেকটা একজন কোশ্চেন করছিল যে রক্তনালী প্রসারণ করে কে। আমরা দেখছিলাম যে হচ্ছে সেরোটোনিন রক্তনালী সংকোচন করে, তাহলে রক্তনালী প্রসারণ করে কে? তো দেখো, রক্তনালী প্রসারণ করে হচ্ছে নাইট্রিক অক্সাইড, NO। এটা আরবিসির কাজ যখন পড়বা তখন দেখবা নাইট্রিক অক্সাইড হচ্ছে রক্তনালীর প্রসারণ করে। সো এটারে বলা হয় হচ্ছে ভেসো ডায়ালেটর, যেটা ডায়ালেশন করে। ঠিক আছে, আর ভেসো কনস্ট্রিক্টর যেটা সংকুচিত করে। সংকুচিত করে কি কি? H2S বা হাইড্রোজেন সালফাইড এবং সেরোটোনিন। ঠিক আছে, তারপরে একজন বলছিল যে ডায়াবেটিস যে রোগীরা আছে, ডায়াবেটিস রোগীদের কাটে গেলে এই জায়গায় ক্ষতপূরণ হইতে বেশি সময় লাগে কেন? দেখো, ডায়াবেটিস রোগীদের রক্তে কিন্তু অনেক বেশি পরিমাণে গ্লুকোজ থাকে, আর অনেক বেশি পরিমাণে গ্লুকোজ আমাদের যে প্লাটিলেটগুলো আছে, প্লাটিলেটের কার্যক্ষমতা অনেক কমায় দেয়। সো প্লাটিলেটের কার্যক্ষমতা যেহেতু গ্লুকোজ কমায় দিতেছে, এই কারণে ডায়াবেটিক রোগীদের হাত কেটে গেলে বা কোনো জায়গায় কেটে গেলে সেটা সারতে বেশি সময় লাগে। ইয়েস, ইওসিনোফিল তাহলে বেস ম্যাটেরিয়ালস থাকে। ইয়েস, তারপরে একজন কোশ্চেন করছিল সিরাম স্বাভাবিক অবস্থায় কই থাকে। ভাইয়া বলছিল যে কেটে গেলে সিরাম হচ্ছে বডিতে থাকে না, বডির বাইরে থাকে। দেখো, স্বাভাবিক অবস্থায় কিন্তু সিরাম এক্সিস্ট করে না, বুঝছো? সিরাম থাকেই না, যখন কোনো কিছু কেটে যায় তারপরে সিরাম বের হয়। যেমন তোমাদের যদি আমি বলি, এই যে প্লাজমা, এই প্লাজমার মধ্যে কি আছে? প্লাজমার মধ্যে আছে হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলা, ক্লটিং ফ্যাক্টর। এখন এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, এগুলা কি করে? রক্ত জমাট বাঁধে। তো ধরো কোনো জায়গায় কেটে গেছে, কেটে যাওয়ার ফলে এই ক্লটিং ফ্যাক্টরগুলো কি করছে? রক্ত জমাট বাঁধায় ফেলছে। তার মানে ক্লটিং ফ্যাক্টরগুলো শেষ, প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টরগুলো মাইনাস হয়ে গেছে। সো প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু সিরাম।
বুঝতে পারছো? তো তোমার বডি যদি না কেটে যায়, এই ক্লটিং ফ্যাক্টরগুলো যদি না চলে যায়, তাহলে তোমার সিরামের কোনো প্রশ্নই আসতেছে না। সো প্লাজমা থেকে যখন ক্লটিং ফ্যাক্টর নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ রক্ত জমাট বাঁধায় ফেলবে, ক্লটিং ফ্যাক্টর নাই, তাইলে যে বাকি অংশটুকু, হলুদ অংশটুকু বের হয়ে আসবে, ওটা হচ্ছে সিরাম। তোমরা দেখবে কেটে গেলে হলুদ হলুদ কিছু বের হয় যখন রক্ত জমাট বেঁধে যায়, তারপরে ওটাই হচ্ছে সিরাম। বুঝতে পারছো? আচ্ছা, আরেকজন কোশ্চেন করছিল হচ্ছে যে আম, ধমনীতে কপাটিকা থাকে না কেন? দেখো, ধমনীর কাজ কি? ধমনীর কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা দেহে দ্রুত রক্ত পৌঁছায় দেওয়া আছে। যদি কপাটিকা থাকে, তাহলে কপাটিকা তো আরো বাধা দিবে রক্ত সারা দেহে ছড়ায় যাইতে। কপাটিকার তো আমার কোনো দরকার নাই, কপাটিকার দরকার শিরাতে, এই কারণে শিরাতে কপাটিকা থাকে। এই তো মোটামুটি এই কোশ্চেনগুলোই তোমরা করছিলা, এইগুলোর অ্যান্সার শেষ। আর কারো কোনো কোশ্চেন থাকলে জানাও, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। আচ্ছা, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলো আমরা যখন 10ম অধ্যায় পড়বো তখন জানবো। অনাক্রম্যতা ওই চ্যাপ্টারের ভিতরে আছে, ঠিক আছে? দেহের প্রতিরক্ষা ওই চ্যাপ্টারের ভিতরে আছে। তারপরে আরেকজন কোশ্চেন করছে হচ্ছে যে আমাদের যে আরবিসি, আরবিসি কীভাবে অনাক্রম্যতায় ভূমিকা রাখে? দেখো, আরবিসিতে কিছু ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে আরবিসি, ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যালগুলা জীবাণু ধ্বংস করে, জীবাণু মেরে ফেলে। এইভাবে হচ্ছে আরবিসি অনাক্রম্যতায় হেল্প করে, জীবাণু মেরে ফেলে ফ্রি রেডিক্যাল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো কোশ্চেন মোটামুটি শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ এই জায়গায়, ঠিক আছে? তোমরা এতক্ষণ যারা ছিলা সবাই অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে ক্লাস করার জন্য।